তো আজকের যে বিষয়, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং বিডি ফিজিশিয়ানস যে বিষয়টিতে আজকে খুব গুরুত্ব দিয়ে জানতে চেয়েছে, বিষয়টিতে আলোচনা করতে চেয়েছে, সেটার নাম হচ্ছে এডিএইচডি। এবং এটা কিন্তু আমাদের খুব একটা বহুল আলোচিত বিষয় এখনকার দিনে। আমরা দেখেছি যে আমাদের চিকিৎসকদের ভেতরে চিকিৎসার জন্য যেমনি আমাদের পেডিয়াট্রিশিয়ান, চাইল্ড সাইকিয়াট্রিস্ট, পেডিয়াট্রিক নিউরোলজিস্ট, তারাও এই বিষয়টি নিয়ে অনেক ধরনের ভাবে চিন্তা ভাবনা করেন, আমাদের সাথে যোগাযোগ করেন এবং এটি ম্যানেজ করেন। পাশাপাশি আমরা বলবো যে প্রত্যেক চিকিৎসক কিন্তু নিজেরাও একজন প্যারেন্টস, এবং তাদের কারো কারো পরিবারে নিজের সন্তান, আত্মীয়ের সন্তান, তাদের ভেতরে এই ধরনের লক্ষণগুলো থাকে। তো সবকিছুকে মাথায় রেখে আমরা খুব সহজ করে এডিএসডির কিছু বিষয় বলতে চাই। খুব জটিল, খুব তত্ত্ব, এডিএসডির অনেক থিওরি আছে, সেই থিওরিগুলোতে আমরা যাব না। এডিএসডির অনেক বায়োকেমিক্যাল এক্সপ্লেনেশন আছে, সেগুলোতেও খুব বেশি যাব না। এডিএসডির কিছু স্ট্রাকচারাল কানেকশন আছে, সেগুলোতেও আমরা খুব যাব না। আমরা একটু ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্টের ভেতরে থাকবো। এবং এডিএইচডি এটির পূর্ণ রূপ হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অর্থাৎ মনোযোগ কম বা মনোযোগহীনতা, এবং হাইপার অ্যাক্টিভিটি মানে অতি চঞ্চল। অতি শব্দটি কিন্তু আমাদেরকে একটু যুক্ত করেছে, যে অতি চঞ্চল, শুধু চঞ্চল না, শিশুরা চঞ্চল হবে, এখানে হাইপার অ্যাক্টিভিটি বলতে আমরা বুঝছি অতি চঞ্চল। সারা পৃথিবীতে সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য এডিএইচডির যে একটি সিম্বল ব্যবহার করা হয় সেটি হচ্ছে বাটারফ্লাই, এবং এই সিম্বলটি ব্যবহার করা হয় এডিএইচডির জন্য, একটি বাটারফ্লাই সিম্বল এডিএইচডি। কেন বাটারফ্লাই? তার উত্তর হচ্ছে একটা বাটারফ্লাইয়ের একটা ইউনিক ব্রেন আছে, এবং এডিএইচডি যুক্ত শিশুদেরও একটি ইউনিক ব্রেন আছে। বাটারফ্লাই কিন্তু খুব চঞ্চল, এক জায়গায় বসে আবার উড়ে যায়, আবার বসে আবার উড়ে যায়, অর্থাৎ হাই এনার্জি তাদের ভেতরে থাকে। এবং বাটারফ্লাই কিন্তু পটেনশিয়াল ফর পার্সোনাল ট্রান্সফরমেশন। একটি বাটারফ্লাই প্রথমে একটি ক্যাটারপিলার থেকে বাটারফ্লাইয়ের মতো একটি সুন্দর প্রাণীতে রূপান্তরিত হয়, সেখান থেকে সে তার জীবনচক্রের ভেতরে নানানভাবে পরিবর্তন হয়, ফলে এডিএইচডি যে শিশুরা রয়েছে তাদের একটা ট্রান্সফরমেশন হয় এবং হবে। সবকিছু মিলে আমরা খুব ইতিবাচক ভাবে এডিএইচডি নিয়ে কথা বলতে চাই, যে এডিএইচডি যেন আমাদের জন্য কোনো হতাশার বিষয় না, ইতিবাচক বিষয়। বাটারফ্লাইয়ের মতোই হোক তাদের জীবন, ইউনিক ব্রেন, হাই এনার্জি অ্যান্ড পটেনশিয়াল ফর পার্সোনাল ট্রান্সফরমেশন। আমরা যদি ছোটবেলায় পড়া একটি গল্প, ছোট গল্প একটু যদি মনে করার চেষ্টা করি, আমি জানি না অনেকের মনে আছে কিনা, আমরা পড়েছিলাম ছোটবেলায়, এখনকার ছোটরা পড়ে কিনা আমরা সঠিক জানি না। সেটি হচ্ছে, আমার 5 বছরের ছোট মেয়ে মিনি এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না, পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল 1 বৎসর কাল ব্যয় করিয়াছিল। তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না। তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয়, কিন্তু আমি তাহা পারি না। মিনি চুপ করিয়া থাকিলে এমনই অস্বাভাবিক দেখিতে হয় যে তা আমার বেশিক্ষণ সহ্য হয় না। আমরা যারা পড়েছি তারা জানি এটি হচ্ছে রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা নাটক গল্প। এবং কাবুলিওয়ালা এই গল্পটির ভেতরে মিনির যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রয়েছে, হয়তো তার এডিএইচডি ছিল না, কিন্তু আমরা যদি মিনির চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, তার কথাগুলো, তার আচরণগুলোকে একটু একটু বেশি অ্যানালাইসিস করে দেখি, তখন দেখতে পাবো হয়তো শেষের দিকে আমরা সেটি নিয়ে একটু আলোচনা করব, তার ভেতরে এডিএইচডির কিছু না কিছু সিমটম হয়তো ছিল। তার মানে এই না যে মিনি মিনি তো আসলে জলজান্ত কোনো চরিত্র নয়, সুতরাং তার এডিএইচডি ছিল আমরা বলবো না, কিন্তু তার চরিত্রটি পড়লেই, বইটি পড়লে এডিএইচডির কিছু লক্ষণ আমরা হয়তো মনে রাখতে সুবিধা হবে। আমরা বলেছি যে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এটি হচ্ছে এডিএইচডির পূর্ণরূপ। একটি ক্লাসের ছবি দেখা যাচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে 3 জনের মধ্যে মনোযোগ রয়েছে, আর একজন তার মনোযোগ নষ্ট করে অন্যদেরকে বিরক্ত করার চেষ্টা করছে। এই শিশুটি আমাদের প্রত্যেকের ক্লাসে ছিল, এরকম একটি শিশু, একটি বা দুটি, প্রত্যেকে যদি মনে করি আমাদের প্রত্যেকের স্কুলে, প্রত্যেকের ক্লাসে 40 জনের ভেতরে একজন এইরকম একটি শিশু ছিল। সেই হচ্ছে টেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার যুক্ত শিশু। এডিএইচডি কি? আমরা যদি এডিএইচডি ডেফিনেশনের দিকে যাই, আমি খুব কঠিন ডেফিনেশনে যাব না, প্রথম কথাই হচ্ছে একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। যদি কাউকে জিজ্ঞাসা করি এডিএইচডি কি, উত্তর হচ্ছে এটি একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, স্নায়ু বিকাশজনিত সমস্যা। কিন্তু এই স্নায়ুর বিকাশটি কিন্তু খুব স্ট্রাকচারাল বিকাশ নয়, যে আমরা সিটি স্ক্যান করে, এমআরআই করে, ফাংশনাল এমআরআই করে, ইইজি করে, অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করে সেই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারটিকে কিন্তু আমরা শনাক্ত করতে পারি না। এটি সম্পূর্ণ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, কারণ এটি এক ধরনের ফাংশনাল ইম্পায়ারমেন্ট ঘটে, এখানে খুব স্ট্রাকচারাল পরিবর্তন কিন্তু ঘটে না। ফলে এডিএইচডি একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, আমাদের মাথায় রাখতে হবে, এটিকে অ্যাকসেপ্ট করতে হবে, জানতে হবে এটি একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এবং এখানে 3টি
বড় ধরনের লক্ষণ, তিনটি লক্ষণ যদি ক্যাটাগরি করি তো অসংখ্য লক্ষণ থাকবে। আমরা তিনটি লক্ষণকে যদি ক্যাটাগরি করি, একটি লক্ষণকে আমরা বলি ইনঅ্যাটেনশন, মনোযোগহীনতা বা মনোযোগের ঘাটতি, একদমই মনোযোগ থাকে না অথবা মনোযোগের ঘাটতি থাকে। হাইপার অ্যাক্টিভিটি অর্থ হচ্ছে অতি চঞ্চলতা, শুধু চঞ্চলতা নয়, আমরা আবারও বলছি চঞ্চলতা শিশুর স্বাভাবিক বৈশিষ্ট্য, অতি চঞ্চলতা যদি থাকে। এবং ইম্পালসিভিটি অর্থাৎ হঠাৎ করে কোনো আচরণ করে ফেলা, অগ্র পশ্চাৎ বিবেচনা না করে কোনো আচরণ করে ফেলা। তাহলে এই তিনটি লক্ষণ এই এডিএসডির ভেতর থাকে। কতটুক থাকে, কোনটার কতটুক থাকবে সেটা হয়তো আমরা পরের আলোচনায় আসব। আমরা প্রাথমিকভাবে এইটুক মনে রাখি যে এডিএসডি রয়েছে এবং শিশুদের ভেতরে ইনঅ্যাটেনশন, ইম্পালসিভিটি এবং হাইপার অ্যাক্টিভিটি, এই তিনটির যুগপৎ একটা মিশ্রণ তার ভেতরে থাকে। এবং এটি জর্জ স্টিল 1902 সালে প্রথম এই রোগটির কথা বর্ণনা করেন। যদিও আমরা দেখেছি যে আমাদের মিশরের যে পিরামিড, তার যে প্যাপিরাসের পাতায় সেখানেও কিছু শিশুদের লক্ষণ লেখা আছে, যেটা কিন্তু এডিএসডির লক্ষণের সাথে মিলে যায়। তার মানে এই যে খ্রিস্টপূর্ব সেই 4000 বছর আগে, এত আগেও যখন পিরামিড তৈরি হয়েছিল, প্যাপিরাসের পাতায় কিছু লেখা হয়েছিল, সেখানেও কিন্তু এডিএসডির কিছু বর্ণনা আছে। তো এটি বিজ্ঞানসম্মতভাবে এবং একটি আমাদের সায়েন্টিফিক কমিউনিটিতে প্রথম এই বিষয়টিকে অবতারণা করেন 1902 সালে জর্জ স্টিল। আগে এই এডিএসডির নাম ছিল হাইপার কাইনেটিক ডিসঅর্ডার, মিনিমাল ব্রেন ডিসফাংশন, হ্যাঁ, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার। এখন কিন্তু ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল বা DSM-5 অনুযায়ী এটিকে আমরা বলে থাকি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা এডিএসডি। এটি আমাদের একটি প্রচলিত। আমরা যদি এপিডেমিওলজি দেখি, গ্লোবাল প্রিভিলেন্স হচ্ছে সারা পৃথিবীতে 18 বছরের নিচে শিশুদের মধ্যে 5%, গড়ে। কোন কোন স্টাডিতে 3%ও পাওয়া গেছে, কিন্তু গড়ে আমরা বলবো 5%। বিভিন্ন দেশের বিভিন্ন স্টাডিতে বিভিন্ন রকম, বড় বড় স্টাডিতে অনেকগুলো লক্ষণ রয়েছে। আমরা যদি মোটামুটি গড় করে বলি তাহলে সেটা হচ্ছে 5% শিশুদের ভেতরে। অ্যাডাল্টদেরও কিন্তু এডিএসডি হয় বা থাকে, শৈশবের এডিএসডি অ্যাডাল্টে এক সময় রান করে। সুতরাং 2 to 3% অ্যাডাল্ট এডিএসডি হচ্ছে গ্লোবাল প্রিভিলেন্স। বাংলাদেশের প্রিভিলেন্স যদি আমি চিন্তা করি, গ্লোবাল প্রিভিলেন্স নয়, বাংলাদেশ প্রিভিলেন্স, সেটি 2005 সাল থেকে 2018 সাল পর্যন্ত বেশ কয়েকটি ন্যাশনাল সার্ভে হয়েছে। সেই সার্ভেগুলোর রেজাল্ট অনুযায়ী আমরা দেখতে পাই ছোট বড় সার্ভের ভেতরে আমাদের শিশুদের ভেতরে, আমাদের অ্যাডাল্টের ভেতরে এডিএসডির কোনো সার্ভে হয় নাই। শিশুদের ভেতরে যেখানে হয়েছে সেখানে বেশ কয়েকটি সার্ভেতে 1% থেকে 3% পর্যন্ত পাওয়া গেছে বাংলাদেশের শিশু কিশোরদের মধ্যে এডিএসডি। এবং আমরা যদি সেক্স ডিফারেন্স দেখি চাইল্ডহুডে, তাহলে ছেলে শিশুদের মধ্যে এডিএইচডি হওয়ার প্রবণতা মেয়ে শিশুদের চাইতে 2 থেকে 3 গুণ বেশি। কোন কোন গবেষণায় আবার আরো বেশি পাওয়া গেছে। অর্থাৎ ছেলে শিশুরা মেয়ে শিশুর তুলনায় এডিএইচডি তে আক্রান্ত হওয়ার হার অনেক বেশি, 2 থেকে 3 গুণ কমপক্ষে বেশি। তার মানে ছেলেদের বেশি হয় এডিএইচডি। এবং এটি কোন বয়সে হয়? এটি 12 বছর বয়সের আগে যে কোনো সময় দেখা দিতে পারে। DSM-5 বা ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল ফর মেন্টাল ডিসঅর্ডার, যেটি আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন তাদের অনুযায়ী, এবং ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ 11th ভার্সন অনুযায়ী, এটি 12 বছর বয়সের আগে যে কোনো সময় লক্ষণ হতে পারে। তবে সবচাইতে বেশি এই লক্ষণটি দেখা যায় 3 বছর বয়সের কাছাকাছি সময়, অর্থাৎ 3 থেকে 6 বছর সময়ের মধ্যে। অর্থাৎ এডিএসডির লক্ষণটি আসলে ডেভেলপমেন্টাল এজ, 18-র আগেও হতে পারে, সবচাইতে বেশি হয় 12 বছরের আগে, আরো বেশি হয়, সবচাইতে বেশি হয় 3 থেকে 6 বছরের আগে। মানে আর্লি অনসেট কিন্তু এটির হয়। আমরা চাইলে এটি কিন্তু খুব সহজেই এটিকে নির্ণয় করতে পারি এবং চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারবি। আমি একটু আগে বলেছিলাম যে শিশুরা চঞ্চল এবং চঞ্চলতা শিশুদের স্বাভাবিক বৈশিষ্ট্য। তাহলে চঞ্চল শিশু মাত্রই কি এডিএইচডি, বা চঞ্চল শিশু মাত্রই কি হাইপার অ্যাক্টিভ? উত্তর হচ্ছে না। শিশুদের স্বাভাবিক চঞ্চলতা কখনোই এডিএইচডি না। শিশুদের স্বাভাবিক চঞ্চলতা কখনোই হাইপার অ্যাক্টিভ না। শিশুদের স্বাভাবিক চঞ্চলতা কখনো অতি চঞ্চল না। তাহলে অতি চঞ্চল কখন বলবো? আমরা অতি চঞ্চল তখন বলবো যখন তার চঞ্চলতা কারণে তার নিজের ক্ষতি হচ্ছে। চঞ্চলতার কারণে শিশু পড়ে যাচ্ছে, ব্যথা পাচ্ছে, মাথা কাটছে, ঠোঁট কাটছে, দাঁত কাটছে, নানান রকম ভাবে বড় বড় দুর্ঘটনার মুখোমুখি পড়ছে। অর্থাৎ চঞ্চলতার কারণে শিশু যদি প্রায়শই নিজের ক্ষতি হয়, তাহলে সেই চঞ্চলতাটা অতি চঞ্চলতা। একবার দুইবার হলে হবে না, প্রায়শই বলেছি, প্রায়ই হতে হবে।
তাহলে সেটি অতি চঞ্চলতার একটি লক্ষণ। চঞ্চলতার কারণে সে যদি অপরের ক্ষতির কারণ হয়, অন্যকে ধাক্কা দেয় স্কুলে, অন্যকে আঘাত করে, প্রায় স্কুল থেকে তার নামে অভিযোগ আসে, অমুকের ব্যাগ ফেলে দিয়েছে, অমুককে ফ্লাক্স দিয়ে বাড়ি দিয়েছে, অমুককে কলম দিয়ে খোঁচা দিয়েছে, ওকে ধাক্কা দিয়েছে, তার চুল ছিঁড়েছে, তার বল নিয়েছে। তার মানে চঞ্চলতার কারণে সে যদি অপরের ক্ষতির কারণ হয়, সেটি অতি চঞ্চল। তৃতীয় হচ্ছে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট যদি হয় চঞ্চলতার কারণে। সে এত চঞ্চল, এত চঞ্চল, এত চঞ্চল যে চঞ্চলতার কারণে তার পড়ালেখা ও নিজের কাজে ক্রমাগত অবনতি হচ্ছে, সেলফ কেয়ার করতে পারছে না, পড়ালেখা করতে পারছে না, এগুলো তার হতে পারে। এবং চতুর্থ এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে চঞ্চলতার কারণে তার সোশ্যাল স্কিল গুলো কমে যাচ্ছে, ল্যাক অফ সোশ্যাল স্কিল। সে খেলতে গেলে সবাই বাসায় চলে যায়, তার সাথে কেউ খেলে না, কারণ সে অন্যের বল নিয়ে নেয়, অন্যের চুল টেনে, অন্যের ব্যাট ধরে নেয়, অন্যকে ধাক্কা দেয়। সেই কারণে তার সাথে কেউ মিশতে চায় না, ফলে তার সামাজিক দক্ষতা কমতে থাকে। এবং উল্টো দিক থেকেও তার বাবা মারাও তাকে নিয়ে কারো বাসায় যেতে খুব কমফোর্ট ফিল করে না, কারণ সে কারো বাসায় গিয়ে প্লেট ভাঙবে, গ্লাস ভাঙবে, ঘড়ি ধরবে, পর্দা ধরে ঝুলবে, হ্যাঁ, খাটের উপর লাফ দিবে, উপরে উঠে যাবে, আলমারির উপরে। সুতরাং তার চঞ্চলতার কারণে বাবা মারাও তাকে নিয়ে কোথাও যেতে চায় না, ফলে সে অনেকটা আইসোলেটেড হয়ে থাকে। এই যে চারটি লক্ষণ যদি থাকে, তখন অবশ্যই সেটিকে আমাদের অতি চঞ্চল বলতে হবে। সেটি হচ্ছে সেলফ হার্ম, হার্ম টু আদার্স, ফাংশনাল ইম্পেয়ারমেন্ট, এবং অবশ্যই ল্যাক অফ সোশ্যাল স্কিল, তার সামাজিক দক্ষতাগুলো কম থাকে। এডিএইচডির কিছু রিস্ক ফ্যাক্টর আছে, কিছু ঝুঁকি। আমরা সরাসরি কারণ বলি না, কারণ একটি কারণে কারো এডিএইচডি হয় এটি কিন্তু গবেষণায় প্রমাণিত হয় নাই। সুতরাং একটি মাল্টিফ্যাক্টরিয়াল আমরা কি ঝুঁকি বলি। এবং যদি ঝুঁকির দিকে তাকাই, তাহলে প্রথমেই বলবো বায়োলজিক্যাল একটি ঝুঁকি আছে। জেনেটিক, পরিবারে যদি জেনেটিক্যাল মিউটেশনের কারণে বা বংশগতির কারণে চলে আসতে পারে। ব্রেন কেমিস্ট্রির কিছু বিষয় আছে, আমরা সেরোটোনিন, ডোপামিন, এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন, এই নিউরো ট্রান্সমিটার গুলোর গুণগত পরিমাণগত ঘাটতি বাড়তি, এগুলোর কারণে তার এডিএইচডি হতে পারে। আর্লি ব্রেন ইনজুরি, অর্থাৎ শৈশবে অথবা জন্মের সময় তার যদি কোথাও না কোথাও একটু ব্রেন ইনজুরি হয়, সেখান থেকেও কিন্তু তার এডিএইচডি হতে পারে। অর্থাৎ বায়োলজিক্যাল ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট এডিএইচডির জন্য। পেরিন্যাটাল, অর্থাৎ যখন সে মায়ের গর্ভে থাকে, তখন যদি ম্যাটার্নাল লাইফ, যে আমরা বলি যে জীবনের, তার যেভাবে সে মায়ের জীবন গর্ভবতী অবস্থায়, ম্যাটার্নাল স্মোকিং, ম্যাটার্নাল ড্রাগ ইউজ, ম্যাটার্নাল অ্যালকোহল ইউজ বা অন্য কোনো বিশেষ ওষুধের কারণেও কিন্তু সন্তানের ভেতরে এডিএইচডি আসতে পারে। টক্সিন এক্সপোজার, এক্সপোজার টু দ্য হেভি মেটাল। হেভি মেটাল বলতে আমরা লেডকে বোঝাই, এবং লেড হচ্ছে সাধারণত বাতাসে থাকে, টু স্ট্রোক ইঞ্জিন থেকে আসে, এবং এই বাতাসে যদি লেডের উপস্থিতি খুব বেশি থাকে, একসময় বাংলাদেশে ঢাকার বাতাসে লেডের উপস্থিতি খুব বেশি ছিল, পরবর্তীতে সেগুলোকে খানিকটা কমানো হয়েছে ইঞ্জিন চালিত বেবি ট্যাক্সিকে নিয়ন্ত্রণ করে। তাহলে প্রেগনেন্সিতে অথবা জাস্ট আফটার বার্থ যদি লেড এক্সপোজার হয়, তাহলেও কিন্তু সন্তানদের মধ্যে এডিএইচডি হতে পারে। খুব অল্প সংখ্যক কিছু গবেষণা বলছে, খুব শক্তিশালী নয়, খুব হালকা করে হলেও কিছু গবেষণা বলছে ফুড অ্যাডিটিভস এর কারণে এডিএইচডি হতে পারে। রিফাইন্ড সুগার, সুইটেনার, কালারিং এজেন্টস, এগুলোর কারণে হতে পারে, যদিও এই গবেষণাটি খুব শক্তিশালী নয়। তবে এটি এমনিতেই খারাপ, তো এগুলো আমাদেরকে এড়িয়ে চলা ভালো। ফ্যামিলির কিছু কারণে এডিএইচডি কখনো কখনো হয় বলে বলা হয়, যদিও সেটি একদমই যে শতভাগ নির্ণায়ক তা নয়। তবে যাদের এডিএইচডির এক ধরনের লক্ষণ থাকে বা কিছুটা এডিএইচডির মতো থাকে, পারিবারিক কারণে সেই লক্ষণগুলো আরো বেশি বাড়তে থাকে। তার অর্থ হচ্ছে যে ডিস্টার্ব আর ইনএডুকেট ফ্যামিলি থাকে, একটা ডিসঅর্গানাইজ ফ্যামিলির ভেতরে যদি শিশু বড় হতে থাকে, প্যারেন্টিং স্টাইল যদি খুব সুষম না হয়, নেগলেক্ট যদি হয়, বা ওভার প্রোটেক্টিভ প্যারেন্টিং যদি হয়, তাহলেও কিন্তু সন্তানদের মধ্যে এডিএইচডি লক্ষণ আসতে পারে। আরেকটি রিস্ক ফ্যাক্টর হচ্ছে এডিএইচডি কোমরবিড কিছু কন্ডিশন থেকেও এডিএইচডি হয়। আর এডিএইচডি কিছু কোমরবিডিটি আমরা পরে আলোচনা করব, কিন্তু অন্যান্য কিছু কোমরবিড থেকে এডিএইচডি হতে পারে। যেমন অটিজম যদি কারো থাকে, তার ভিতরে এডিএইচডির লক্ষণ থাকতে পারে। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যদি কারো থাকে, তার ভিতরে এডিএইচডির লক্ষণ থাকতে পারে, এবং এটা ভাইস ভার্সা। এটা আমরা একটু পরে দেখব। আমরা যদি ইটিওলজিক্যাল ফ্যাক্টর দিকে তাকাই, তাহলে কিছু প্রিডিসপোজিং, যেগুলো আমরা বললাম, বায়োলজিক্যাল ফ্যাক্টর, পেরিনেটাল রিস্ক, লো বার্থ ওয়েট, ফ্যামিলি ইস্যুজ, এগুলো সব প্রিডিসপোজিং ফ্যাক্টর। মেইনটেনিং ফ্যাক্টর হচ্ছে পুর প্যারেন্টিং এবং স্কুল ডিফিকাল্টিস যদি থাকে, হ্যাঁ, কোমরবিড ডিসঅর্ডার, অটিজম বা কিছু থাকে, এগুলো হচ্ছে মেইনটেনিং ফ্যাক্টর। সেটার জন্য এডিএইচডিটা ভালো হতে একটু সময় নেয় বা সহজে ভালো হতে চায় না। আবার এডিএইচডির কিছু প্রোটেক্টিভ ফ্যাক্টর আছে, গুড প্যারেন্টিং এন্ড প্যারেন্টস উইথ গুড এডুকেশন,
গুড প্যারেন্টিং, রেসপন্সিভ প্যারেন্টিং, যেটাকে আমরা বলি সন্তানের সাথে ইন্টারেক্টিভ রেসিপ্রোসিটি থাকবে, রেসিপ্রোকাল প্যারেন্টিং, সেটি কিন্তু এডিএসডির জন্য একটি প্রোটেক্টিভ ফ্যাক্টর। স্ট্রাকচার্ড স্কুল সাপোর্ট, হয়তো কোনো শিশুর ভিতরে একটু মনোযোগের ঘাটতি আছে, কেউ একটু অতি চঞ্চল, স্কুল যদি সেখানে কেউ সাপোর্টিভ হয় তাহলে কিন্তু এডিএসডির জন্য সেটি একটি প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে থাকতে পারে। সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স যদি থাকে, অর্থাৎ তার প্রিমরবিড পার্সোনালিটি, শৈশব থেকে একটি শিশুকে আমরা তার সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার মধ্য দিয়ে তৈরি করছি কিনা, সে কি তার নিজের সিদ্ধান্তটি নিতে কিছুটা ক্ষমতায়িত হয়েছে কিনা, পরিবারের ভেতরে সে কি তার তার সক্ষমতা অনুযায়ী একটা রেসপেক্টফুল কন্ডিশনে আছে কিনা। শিশুরও রেসপেক্ট দরকার, আমরা সেই রেসপেক্ট দিয়ে তাকে এম্পাওয়ার করে তার সাইকোলজিক্যাল রেজিলিয়েন্সি বাড়িয়েছে কিনা, এগুলো তার প্রোটেক্টিভ ফ্যাক্টর। তার মানে এডিএসডির কিছু মেইনটেনিং প্রিডিসপোজিং ফ্যাক্টরের পাশাপাশি প্রোটেক্টিভ ফ্যাক্টরও কিন্তু রয়েছে। আমরা যদি এবার একটু ছোট্ট করে যাই এডিএসডির সাবটাইপ, কি কি ধরনের এডিএসডি আছে। প্রথমত যদি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রিডোমিনেন্টলি ইনঅ্যাটেন্টিভ, অর্থাৎ এই শিশুদের ভেতরে মনোযোগহীনতার লক্ষণগুলো প্রকট বা বেশি। সাধারণত মেয়েদের ভেতরে এই ধরনের এডিএসডিটা পাওয়া যায়, মেয়ে শিশুদের মধ্যে ইনঅ্যাটেন্টিভ। আর প্রিডোমিনেন্টলি হাইপার অ্যাক্টিভ অর ইম্পালসিভ, অর্থাৎ তার চঞ্চলতা বেশি, হঠকারিতা বেশি, সেটি কিন্তু ছেলে শিশুদের মধ্যে বেশি পাওয়া যায়। কিন্তু যদিও আমরা দুটো সাবটাইপ বললাম, তৃতীয় একটি সাবটাইপ আছে এবং এটির সংখ্যাই কিন্তু বেশি, সেটি হচ্ছে কম্বাইন্ড, অর্থাৎ একই শিশুর ভেতরে ইনঅ্যাটেন্টিভনেসও থাকবে, একই শিশুর ভেতরে হাইপার অ্যাক্টিভ ইম্পালসিভনেস থাকবে। তার অর্থ হচ্ছে কম্বাইন্ডের সংখ্যাই কিন্তু পৃথিবীতে বেশি। তারপরে এডিএইচডির সাবটাইপ যদি আমরা বলি, তা প্রথমতই বলবো কম্বাইন্ড, তারপরে বলবো আমরা প্রিডোমিনেন্ট ইনঅ্যাটেন্টিভ, তারপর বললো প্রিডোমিনেন্ট হাইপার অ্যাক্টিভ আর ইম্পালসিভ। এখন এডিএইচডি কে আমরা কিভাবে শনাক্ত করব? এডিএইচডি শনাক্ত করার জন্য, এডিএইচডি নির্ণয় করার জন্য সবসময় কি সাইকিয়াট্রিস্টের প্রয়োজন আছে? উত্তর হচ্ছে না। সবসময় সাইকিয়াট্রিস্ট দিয়ে আমরা এডিএইচডি কে ডায়াগনোসিস করতে চাই না। আমরা মনে করি জেনারেল ফিজিশিয়ানস যারা রয়েছেন, যারা অন্য বিষয়ের চিকিৎসক রয়েছেন, পেডিট্রিশিয়ান রয়েছেন, তারাও এডিএইচডি ডায়াগনোসিস করবেন এবং তার চিকিৎসা দেবেন। সব চিকিৎসার দায়িত্ব শুধু পেডিয়াট্রিক নিউরোলজিস্ট অথবা চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্টের হাতে নয়। আমরা চাই সবাই এটিকে ডায়াগনোসিস করবে এবং সেটার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট। এবং সেই অ্যাসেসমেন্টের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিটেইলড হিস্ট্রি টেকিং। সেটা হিস্ট্রিটা কিন্তু শুধুমাত্র শিশুর কাছ থেকে শিশুকে দেখে নিলে হবে না, এই হিস্ট্রিতে তার বাবা মার কাছ থেকে একটি হিস্ট্রি নিতে হবে, তার শৈশবের বিকাশ সম্পর্কে জানতে হবে, তার কথা বলা, তার লার্নিং, তার এগিয়ে যাওয়া, এগুলো সবকিছু কিন্তু আমাদের তার বাবা মার কাছ থেকে শুনতে হবে। এবং পাশাপাশি স্কুল গোয়িং শিশু যারা রয়েছে, যারা স্কুলে যায়, টিচারদের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে। কারণ এডিএইচডি শুধু একটি সেটআপে এডিএইচডি লক্ষণ থাকলে আমরা সাধারণত এডিএইচডি বলি না, এটি কিন্তু দুটো সেট, অ্যাটলিস্ট দুটো সেটআপে থাকতে হবে, বাড়িতে, স্কুলে, কমিউনিটিতে, তিনটের ভেতরে অ্যাটলিস্ট দুটো সেটআপে থাকতে হবে। তাহলে শুধু বাড়ির হিস্ট্রি নিলাম, আমি স্কুলের হিস্ট্রি নিলাম না, কমিউনিটিতে কি করে রাস্তাঘাটে সেটার হিস্ট্রি নিলাম না, তাহলে তাকে সবসময় এডিএইচডি বলার সুযোগ নাই। তাহলে হিস্ট্রি অবশ্যই এবং অবশ্যই প্যারেন্টসদের কাছ থেকে তো নিতেই হবে, পারলে টিচারদের কাছ থেকে, যদি টিচারদের কাছ থেকে নাও পারি, বাবা মার মাধ্যমে স্কুল কন্ডিশনটাকে আমার জানতে হবে। তাহলে হিস্ট্রি ফ্রম প্যারেন্টস এন্ড হিস্ট্রি ফ্রম টিচার্স। ইভালুয়েট করব কি করে, আমরা কি করে তাকে আমরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ায় ফেলবো? আমি শুনলাম, হিস্ট্রি নিলাম, দু একটা লক্ষণ মিলালাম, এটা এডিএইচডি নাও হতে পারে। তাহলে আমাদের বেশ কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে, তার মধ্যে সবচেয়ে বহুল প্রচারিত ব্যবহৃত হচ্ছে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল 5 ক্রাইটেরিয়া। আপনারা এখন ইন্টারনেট থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারেন, দেখতে পারেন। এবং আরেকটি রয়েছে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজেস 11th ভার্সন ক্রাইটেরিয়া, সেখানেও কিন্তু এডিএইচডির ক্রাইটেরিয়াগুলো খুব সুন্দর করে বলা রয়েছে। আমি ডিটেলসে যাব একটু পরে, ক্রাইটেরিয়া কয়েকটা বলবো আপনাদেরকে। শিশুর ইভালুয়েট করতে হবে তার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট ঘটছে কিনা, তার ব্যক্তিগত যত্ন কমে যাচ্ছে কিনা, তার স্কুল পারফরমেন্স খারাপ হচ্ছে কিনা, এবং সাথে কোনো কোমরবিড কন্ডিশন আছে কিনা, বিশেষ করে অটিজমের কোনো লক্ষণ আছে কিনা, তার বুদ্ধির ঘাটতি আছে কিনা, তার খিঁচুনি হচ্ছে কিনা, তার উদ্বিগ্নতা আছে কিনা, এগুলো আমাদের জানতে হবে। এবং এফবিএ আমরা বলি, ফাংশনাল বিহেভিয়ারাল অ্যানালাইসিস, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিসের একটি অংশ। সেখানে আমরা দেখতে চাই যে কোন ঘটনায় শিশুর আচরণ কিভাবে পরিবর্তন ঘটে, অ্যান্টিসিডেন্টস অ্যান্ড কনসিকুয়েন্ট। আগে থেকে যদি সেটা ধারণা করতে পারি যে শিশুর
এই ধরনের ঘটনা ঘটলে তার ভেতরে চঞ্চলতা অস্থিরতা বেড়ে যায়, তখন আমরা সেই ঘটনাগুলোকে কমাতে পারি। হয়তো দেখা যাবে একটি শিশু হয়তো তীব্র শব্দে আতঙ্কিত হয়ে চঞ্চলতা বেড়ে গেছে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে তাকে কোনো তীব্র আওয়াজ বা শব্দ থেকে তাকে একটু দূরে রাখতে হবে। তাহলে সেটা যদি আমরা আগে থেকে অ্যান্টিসিডেন্ট করতে পারি, তাহলে সেই বিহেভিয়ার, সেই শব্দ করা, আওয়াজ করা, সেগুলো আমরা বন্ধ করব। তখন তার কনসিকুয়েন্স অর্থাৎ তার সেই এডিএইচডি লক্ষণগুলো কমবে। তাহলে ফাংশনাল বিহেভিয়ারাল অ্যানালাইসিস একাধারে এটি ইভালুয়েশন এন্ড অ্যাসেসমেন্টের পার্ট, আবার একাধারে এটি কিন্তু শিশুর চিকিৎসারও একটি অংশ। ফলে আমাদের এটিও মনে রাখতে হবে শিশু কোন কোন সময় তার হাইপার অ্যাক্টিভ আচরণটি হয়, কখন কখন তার ভেতরে ইনঅ্যাটেনশনটা বেড়ে যায়। তাহলে আমরা যখন ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করব, হিস্ট্রি নিব, ইভালুয়েট করব এবং তার ফাংশনাল বিহেভিয়ারও আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। এছাড়া কিছু সাইকোমেট্রিক টুলস আছে, এই যে একটি টুলসের ছবি আমরা দিয়েছি, এটি খুব পড়ার দরকার নাই, আমি কয়েকটা টুলসের নাম বলি বাংলাদেশে ব্যবহৃত হয় যেগুলো। এর মধ্যে কন্নার্সটা বাংলাদেশে খুব ব্যবহৃত হয়, মোস্টলি রিকমেন্ডেড, বাংলা ভার্সন আছে, এটার ভ্যালিডেশন ভার্সন আছে। এটি দিয়ে কিন্তু আমরা এডিএসডি কে ডায়াগনোস করতে পারি। প্যারেন্ট ভার্সন, প্যারেন্টের ইন্টারভিউ করে সন্তান কি করে সেগুলো চেক বক্সে টিক বক্স দিয়ে একটি নির্ধারিত নাম্বার আসলে আমরা এডিএসডি ডায়াগনোস করতে পারি। এডিএসডি রেটিং স্কেল 5th ভার্সন আছে, সেটি দিয়েও করা যায়। এডিএইচডি স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট টুল 2nd ভার্সন আছে, যেটাকে এডিএইচডি T2 বলি। আমরা হোম সিচুয়েশন কোশ্চেনিয়ার, যেটা বাবা মার কাছ থেকে নিয়ে সেখানে সে চেক লিস্ট দিয়ে আমরা ডায়াগনোস করতে পারি। আমরা স্কুল সিচুয়েশন কোশ্চেনিয়ার, টিচারদের কাছ থেকে, স্কুল কমিউনিটির কাছ থেকে সেই কোশ্চেনগুলো নিয়ে সেটা দিয়েও ডায়াগনোস করতে পারি তার বিহেভিয়ার। অর্থাৎ ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের পাশাপাশি টুল ভিত্তিক অ্যাসেসমেন্ট আমাদের জরুরি। বিশেষ করে এখনকার দিনে সবকিছুই কিন্তু টুলস দিয়ে আমাদের ডায়াগনোসিস করতে হয়, যাতে তার ডায়াগনোসিসটা একটু শক্তিশালী হয়। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে এটি কিন্তু রিসার্চের কাজেও লাগবে। এর অ্যাসেসমেন্টের মধ্যে মাল্টি ডিসিপ্লিনারি টিম আমাদের লাগবে। আমরা বলেছি যখন আমরা স্পেশালাইজ সেটিং এ থাকবো, আর যখন নন স্পেশালাইজ সেটিং এ থাকবো তখন জেনারেল ফিজিশিয়ানই যথেষ্ট। আর যখন স্পেশালাইজ সেটিং এ যাব তখন আমাদের অনেকগুলো মাল্টি ডিসিপ্লিনারি টিমের প্রয়োজন পড়ে। আমরা বলবো আমাদের এখানে পেডিয়াট্রিক নিউরোলজিস্টের প্রয়োজন পড়ে, চাইল্ড সাইকিয়াট্রিস্টের প্রয়োজন পড়ে, সাইকোলজিস্টের প্রয়োজন পড়ে, অকুপেশনাল থেরাপিস্টের প্রয়োজন পড়ে, টিচার বা স্পেশাল এডুকেটরদের দরকার পড়ে, হ্যাঁ, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের গুরুত্ব রয়েছে, নিউট্রিশনিস্ট লাগবে খাদ্যাভ্যাসের পরিবর্তনের জন্য, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার লাগবে। খুবই গুরুত্বপূর্ণ একটি পেশা সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, আমাদের দেশে খুব অবহেলিত এবং এটি নেই। এই পেশাটি কিন্তু আমাদেরকে শিশুদের এই এডিএসডি ম্যানেজমেন্টে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবং পাবলিক হেলথ এক্সপার্ট, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের প্রয়োজন আছে, তারা তাদের জন্য প্রিভেন্টিভ মেজার, সেই রিস্ক ফ্যাক্টরকে কিভাবে মিটিগেট করা যায় সেগুলোর ব্যাপারে আমাদেরকে নীতিগত সিদ্ধান্ত দেবেন। ফলে একটি মাল্টি ডিসিপ্লিনারি টিমের মধ্য দিয়ে কিন্তু একটি শিশুকে আমরা ইভালুয়েট করি এবং প্রয়োজনে তার ম্যানেজমেন্টের মধ্যে তাদেরকে সংযুক্ত করি। আমরা যদি এবার চলে আসি একদম তার DSM-5 ক্রাইটেরিয়ার দিকে, তাহলে ইনঅ্যাটেন্টিভ সিমটমস, আরেকটি হচ্ছে তার হাইপার অ্যাক্টিভ ইম্পালসিভ সিমটমস। দুই ধরনের সিমটমস এর মধ্য দিয়ে আমরা যাই। ইনঅ্যাটেন্টিভ সিমটমস বা মনোযোগের যে সিমটমস, ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অনুযায়ী এখানে 9টি সিমটমস থাকবে। 9টির ভিতরে কমপক্ষে 6টি থাকতে হবে 6 মাসের জন্য, আর বয়স যদি 17 বা তার বেশি হয় 5টি থাকলেই হবে। আমি বলছি, আবার একটু বলি অ্যালগরিদমটা। ইনঅ্যাটেন্টিভ সিমটমস এই 9টি, 6 মাসের জন্য কমপক্ষে 6টি থাকলেই এডিএইচডি বলে ধরা হবে। 17 বছরের উপরে বয়স হলে 5টি থাকলেই এডিএইচডি বলা হবে। তাহলে আমরা দেখছি প্রথম লক্ষণ কি? অ্যাটেনশন ডিফিকাল্টি বা মনোযোগের ঘাটতি, ট্রাবল লিসেনিং টু আদার্স ইভেন হোয়েন স্পোকেন ডাইরেক্টলি, অপরের কথা শুনতে না চাওয়া, টাস্ক দ্যাট রিকোয়ার সাস্টেন মেন্টাল ইফোর্ট আর ডিফিকাল্ট, যে কাজে বেশি মনোযোগ লাগে সেগুলো এড়িয়ে চলা, যেমন অঙ্ক করা, সেলাই করা, সেগুলোকে এড়িয়ে চলবে। ইজিলি ডিস্ট্রাক্টেড, সহজেই সে অন্যদিকে মন চলে যাচ্ছে। নেসেসারি থিংস ফর টাস্ক আর লস, কাজের জিনিস হারিয়ে ফেলছি, স্কুলে ব্যাগ মা গুছিয়ে দিচ্ছে, নিয়ে যাচ্ছে, প্রত্যেকদিন কিছু না কিছু হারিয়ে আসতেছে। টু ফিনিশ হোয়াট হি অর শি স্টার্টস ইজ ডিফিকাল্ট, কোনো কাজ শেষ করতে না পারা। ইজ ফরগেটফুল ইন ডেইলি অ্যাক্টিভিটিস, প্রত্যেক দিন তার দৈনন্দিন কাজ ভুলে যাচ্ছে, নিজের কাজটাই ভুলে যাচ্ছে, টুথব্রাশ করতে ভুলে যাচ্ছে, ব্যাগ গোছাতে ভুলে যাচ্ছে। অর্গানাইজেশনাল স্কিল ল্যাকিং, গুছিয়ে রাখতে না পারা। এবং নট কনসার্নড অ্যাবাউট ডিটেলস আর মেক কেয়ারলেস মিস্টেক, সহজ সহজ ভুল করে, একটা বানান লিখতে যে মধ্যে অক্ষরটা হারিয়ে ফেলে, বই ব্যাগ গোছাতে যে কলমটাই নিচ্ছে না, তার পেন্সিল বক্সটা ফেলে রাখছে, অর্থাৎ তার ডিটেলস ছোট ছোট জিনিসগুলো ভুল করে। এই যে 9টি লক্ষণ,
সেটিকে যদি আমরা নেমোনিক্স দিয়ে বলি তাহলে অ্যাটেনশন শব্দটা মনে রাখলেই ইনঅ্যাটেন্টিভ সিমটমসটা আপনারা মনে রাখতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটি লক্ষণের প্রথম অক্ষর দিয়ে অ্যাটেনশন শব্দটি মনে রাখা সম্ভব, এবং মনে রাখতে হবে 6টি লক্ষণের মধ্যে 9টার ভেতরে 6টা যদি 6 মাস থাকে, আর 17 বছরের বেশি হলে 5টা থাকলেই 6 মাসের জন্য, সেটিকে আমরা এডিএইচডি বলবো, ইনঅ্যাটেন্টিভ সিমটমস। তার অর্থ হচ্ছে এই যে অ্যাটেনশন শব্দটা মনে রাখেন, 9টি লক্ষণ, 6টি থাকতে হবে 6 মাসের জন্য শিশুদের মধ্যে। এটি হচ্ছে ইনঅ্যাটেন্টিভ সিমটমস, এবং এটি DSM-5 ক্রাইটেরিয়ার একটি বড় ক্রাইটেরিয়া। আমরা যদি হাইপার অ্যাক্টিভ ইম্পালসিভ সিমটমের দিকে যাই, অতি চঞ্চল হঠকারী যে লক্ষণগুলো রয়েছে, এখানেও 9টি লক্ষণ, এবং একই রকম ভাবে এখানেও 9টির ভেতরে 6টি যদি 6 মাস থাকে তাহলে এডিএসডি বলবো। এটির প্রথম লক্ষণটি হচ্ছে রানস, ক্লাইম্বস অর রেসলেসনেস, অস্থির হয়ে দৌড়াদৌড়ি করবে। আনইনহিবিটেড ইন কনভারসেশন, অনর্গল কথা চালিয়ে যাবে, অপ্রয়োজনীয় হলো এক দণ্ড চুপ করে থাকবে না। নট এবল টু প্লে কোয়াইটলি, শান্ত হয়ে খেলতে পারবে না। ফিডজেটস অর স্ক্রিমস ইন সিট, উসকুস করবে, নড়াচড়া করবে, পায়চারি করবে, স্কুলে সিটে বসবে না, হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, টাইলস গুনবে, এটি হচ্ছে তার একটি অন্যতম লক্ষণ। হ্যাঁ, হাঁটতে হাঁটতে টাইলস গুনতে থাকবে শুধু। তারপরে কি করবে, স্কুলের সিটে বসে খালি নড়াচড়া করতে থাকবে। ইন্টারাপ্ট অর ইন্ট্রুডস অন আদার্স, অপরের কথাও কাজে বাধা দিবে, মাকে কথা বলতে দিবে না, মা কথা বললে হাত দিয়ে ঘাট মুখ ঘুরাই দিবে, তার দিকে নিয়ে আসবে, কথা বলতে চাইবে। ডিফিকাল্টি ওয়েটিং হিজ অর টার্ন, নিজের টার্নের জন্য অপেক্ষা করবে না। বাসে করে পিকনিকে যাচ্ছে, সবাইকে আপেল দেওয়া হচ্ছে, সে পেছন থেকে লাফ দিয়ে এসে তার আপেলটা নিবে, সে একটু অপেক্ষা করবে না তার কাছে আসা পর্যন্ত। গেট গোয়িং অর অ্যাক্টিং অ্যাজ ইফ ড্রিভেন বাই মোটর, মনে হয় পায়ের নিচে মোটর লাগানো আছে, বইতে ঠিক এই কথাটাই লেখা আছে। এমন ভাবে দৌড়াবে, হুড় করে দৌড়াবে, মনে হবে পায়ের নিচে মোটর লাগানো আছে। ইভাকুয়েট সিট আনএক্সপেক্টেডলি, বসার জায়গা থেকে বারবার উঠে যাবে। একটা তো বলেছিলাম আনইনহিবিটেড ইন কনভারসেশন, অনর্গল কথা চালিয়ে যাবে, ধীরে 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 কথা বলে যাবে। আরেকটা হচ্ছে বেশি কথা বলবে, অপ্রয়োজনীয় কথা বলবে, বেশি কথা বলবে, টক এক্সেসিভলি। এই যে 9টি লক্ষণ, এই 9টি লক্ষণকে আমরা রান ফিডজেট যদি শব্দটা মনে রাখি, তাহলে এই 9টি লক্ষণের ভিতরে 6টি যদি 6 মাসের জন্য থাকে তাহলেও তাকে এডিএইচডি বলা হবে। অর্থাৎ এডিএইচডি DSM-5 অনুযায়ী দুটো লক্ষণের যে কোনো একটাও যদি 6 মাসের জন্য থাকে, অর্থাৎ দুটোই যদি থাকে, তখনই আমরা এডিএইচডি বলবো। তার অর্থ হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে এডিএইচডি একটি ক্লিনিক্যাল ডায়াগনোসিস, কোনো ধরনের ইনভেস্টিগেশন সবসময় আমরা করি না, প্রয়োজন না হলে এই লক্ষণগুলো মনে রেখে আমরা ডায়াগনোসিস করবো। আমরা যে ডোমেইন অনুযায়ী ডায়াগনোসিস করি, তার মেন্টাল প্রসেস, মানসিক প্রক্রিয়া, চিন্তা ভাবনার ক্ষেত্রে কি পরিবর্তন হয়, কগনিটিভ কি কি আছে, দেখবো তার অ্যাটেনশন কম থাকে, সে পরিকল্পনা ঠিক মতো করতে পারে না, কোনো কিছু সহজে শিখতে পারে না, স্লো লার্নার, এটি একটি লক্ষণ হতে পারে। আবেগজনিত লক্ষণের ভেতরে সহজেই সে হতাশ হয়ে যায়, এবং হতাশ হয়ে বলেই সে রেগে যায়, তার মুড ইস্যু হয়, চট করে রেগে যাচ্ছে, রাগান্বিত শিশু, উত্তেজিত হয়ে যাচ্ছে, কারো কথা শুনছে না, কারণ তার এক ধরনের হতাশা রয়েছে। আচরণজনিত লক্ষণ যদি আমরা বলি, তার ওভার অ্যাক্টিভিটি, রিস্ক টেকিং, সে ছাদের রেলিং এর পাশ দিয়ে হাঁটবে, নৌকায় উঠলে লাফালাফি করবে, হ্যাঁ, রাস্তার মাঝখান দিয়ে হুড় হুড় করে দৌড় দিবে, সুতরাং তার একটি রিস্ক টেকিং বিহেভিয়ার তার থাকতে পারে। ফিজিক্যাল কিছু লক্ষণ হচ্ছে ক্লামজিনেস, নিজেকে গুছিয়ে রাখতে পারবে না, ঠিক মতো জামা কাপড় পরা, ফিটফাট থাকা, একটু ক্লামজি থাকবে সে। মাইনর নিউরোলজিক্যাল সাইন থাকতে পারে, তার মোটর ডিফিকাল্টিস থাকতে পারে, ঠিক মতো গ্লাস ধরতে পারবে না, ঠিক মতো চামিচ দিয়ে খাবারটা নিতে পারবে না। এবং ইন্টারপার্সোনাল কিছু লক্ষণ থাকবে, বন্ধুরা তো তার সাথে মিশবে না, ফ্যামিলি রিলেশনশিপ তার কম হবে, ফলে তার সোশ্যাল স্কিল গুলো কমতে থাকবে। সুতরাং লক্ষণগুলোকে আমরা ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে, নানান দিক থেকে বিচার করে পড়লে আমাদের একটু মনে রাখতে সুবিধা হবে। আমরা এই ডোমেইন অনুযায়ী মনে রাখতে পারি, আবার যেভাবে বললাম DSM-5 ক্রাইটেরিয়া সেভাবে মনে রাখতে পারি। ইদানিং আমরা কিছু পেশেন্ট পাই, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছেন, তারা সেলফ ডায়াগনোস এডিএসডি নিয়ে আমাদের কাছে আসেন, বলে আমার তো কিছু মনে থাকে না, আমি সহজেই মনোযোগ হারিয়ে ফেলি। আমরা কিন্তু ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করে তাদের মধ্যে বেশিরভাগেরই 90% এডিএসডি পাই না, কিন্তু তারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে, তারা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কল্যাণে, তারা ইন্টারনেটের যুগে তারা নিজেরাই নিজেদের ডায়াগনোসিস করে নিয়ে আসে, এবং তার মধ্যে অধিকাংশ ডায়াগনোসিস ভুল। তারা সেই অমনোযোগিতা, তাদের এই যে পড়া মনে রাখতে পারে না, তাদের অমনোযোগিতার প্রধান কারণ হিসেবে দায়ী করে তাদের ভেতরে এডিএসডি আছে, ডিস্ট্রাক্টিভিলিটি। আসলে ডিস্ট্রাক্টিভিলিটি কিন্তু শুধু এডিএসডি তে থাকে না, এটি আরো অনেকগুলো রোগে থাকে, এবং সেগুলো নিয়েই তারা আমাদের কাছে আসে। কিন্তু তারা এসে বলে আমার এডিএসডি, সেলফ ডায়াগনোসিস, কখনো কখনো নিজের ওষুধও কিনে খায়। এটি খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক, এটি করা যাবে না। একটু যদি বলি এডিএসডি তে আর কি কি লক্ষণ, ডিস্ট্রাকটিবিলিটি আর কোন কোন রোগে থাকে।
ডিপ্রেশনে ডিস্ট্রাক্টিবিলিটি থাকবে, খুবই কমন। সুতরাং তার ডিপ্রেশন হয়েছে সেটা বলে না, সে এসে বলে আমার এডিএসডি হয়েছে। বাইপোলার ডিসঅর্ডারের ডিস্ট্রাক্টিবিলিটি থাকবে, অ্যাংজাইটি ডিসঅর্ডারের ডিস্ট্রাক্টিবিলিটি থাকবে, সাইকোটিক ডিসঅর্ডার সিজোফ্রেনিয়াতে ডিস্ট্রাক্টিবিলিটি থাকবে, কোনো নেশাদ্রব্য গ্রহণ করলে সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডারে তার ডিস্ট্রাক্টিবিলিটি থাকবে, পার্সোনালিটি ডিসঅর্ডার থাকলে তার ডিস্ট্রাক্টিবিলিটি থাকবে। এবং পার্সোনালিটি ডিসঅর্ডার আর ডিপ্রেশন নিয়ে আমাদের কাছে বেশি আসে, ডিস্ট্রাক্টিবিলিটি নিয়ে এসে বলে আমার এডিএসডি আছে। এডিএসডি তো থাকবেই, কিন্তু এটি আমাদের মাথায় রাখতে হবে যে ডিস্ট্রাক্টিবিলিটি বা মনোযোগ সরে যাওয়া, মনোযোগ নষ্ট হওয়া, মনোযোগ কমে যাওয়া, এটিকে কিন্তু আমরা সবসময় এডিএসডি বলবো না, আরো অন্য রোগগুলোকে আমাদেরকে কমন চিন্তা করতে হবে, বিশেষ করে অ্যাডাল্টের ক্ষেত্রে। সুতরাং যারা সেলফ ডায়াগনোসিস করেন আমার এডিএসডি আছে, তাদেরকে কিন্তু আমি বলবো সাবধান হতে হবে। বিপজ্জনক বিষয়টি, এটি এডিএসডি না, বেশিরভাগ সময় তারা অন্যান্য রোগগুলো নিয়ে আমাদের কাছে আসেন, এসে বলেন এডিএসডি আছে। এডিএসডির কিছু কোমরবিড কন্ডিশন আছে। একটাকে আমরা বলি এক্সটার্নালাইজিং, অর্থাৎ একটু বহির্জগতের দিকে কোমরবিডের লক্ষণগুলো চলে যায়। কন্ডাক্ট ডিসঅর্ডার, অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার, বাবা মার কথা শুনে না, কন্ডাক্ট ডিসঅর্ডার, আনরুলিনেস, মিথ্যা কথা বলে, হ্যাঁ, চুরি করে, নানান রকম অশান্তি তৈরি করে, স্কুল পালায়, স্কুলে অন্যকে মারামারি করে, এগুলো হচ্ছে এক্সটার্নালাইজিং। ইন্টারনালাইজিং হচ্ছে তার অ্যাংজাইটি হতে পারে, তার ডিপ্রেশন হতে পারে। এবং এডিএসডির সাথে খুব কমনলি আমরা পাই অটিজমের লক্ষণ, এডিএসডির সাথে খুব কমনলি আমরা পাই ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির লক্ষণ, এডিএসডির সাথে আমরা খুব কমনলি পাই টিক ডিসঅর্ডার, মটর টিক, হ্যাঁ, মুদ্রা দোষের মতো কিছু মটর টিক, ভোকাল টিক, ভার্বাল টিক, সেগুলো নিয়ে তারা আমাদের কাছে আসতে পারে। তাহলে এই কোমরবিডিটি গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ম্যানেজমেন্ট অফ এডিএসডি, ম্যানেজমেন্ট অফ এডিএসডি তে আমরা চলে আসছি একদম শেষের দিকে, খুব লম্বা করব না। ম্যানেজমেন্ট অফ এডিএসডি যদি আমরা বলি, তাহলে এডিএসডি এর ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথমেই তার ইকোলজিক্যাল সিস্টেমটি আমাদেরকে মাথায় রাখতে হবে। তার মাইক্রো সিস্টেম কি, তার ফ্যামিলির অবস্থা কি, তার মেজো সিস্টেম কি, তার স্কুল প্রতিবেশীর অবস্থা কি, তার এক্সো সিস্টেম কি, তার বহির্জগৎ, তার সামাজিক কমিউনিটির অবস্থা কি, এবং তার ম্যাক্রো সিস্টেম কি, রাষ্ট্র তাকে কিভাবে দেখছে, সমাজ তাকে কিভাবে দেখছে। সবকিছুকে কনসিডার না করে চিকিৎসা করাটা আমাদের জন্য খুব টানেল ভিশন হয়ে যাবে। তাহলে আমরা এগুলোকে কনসিডার করব চিকিৎসা শুরুর আগে। স্পেসিফিক ম্যানেজমেন্ট ফর স্পেসিফিক সিমটমস, যদি অ্যাটেনশন বেশি থাকে আমরা এক ধরনের ওষুধ দিব, যদি হাইপার অ্যাক্টিভিটি থাকে তাহলে আমরা এক ধরনের ওষুধ দিব। আমরা প্রায় এটির একটু বৈপরীত্য লক্ষ্য করি, আমরা দেখি যে যার ভেতরে ইনঅ্যাটেনশন রয়েছে তাকেও আমরা হাইপার অ্যাক্টিভিটির ওষুধ দিয়ে দিই, যার হাইপার অ্যাক্টিভিটি রয়েছে তাকেও আমরা ইনঅ্যাটেনশনের ওষুধ দিয়ে দিই। তো এটিকে মাথায় রাখতে হবে কোন ধরনের ওষুধ কোন ধরনের সমস্যার জন্য আমরা দেব। জেনারেল ম্যানেজমেন্ট ফর অল, সবার জন্য আবার কিছু সাধারণ ম্যানেজমেন্ট আছে, যেটিকে আমরা বায়োসাইকো সোশ্যাল ম্যানেজমেন্টে বলি। সেখানে জেনারেল ফিজিশিয়ান, সাইকিয়াট্রিস্ট, সোশ্যাল সায়েন্টিস্ট, পাবলিক হেলথ এক্সপার্ট, পিডিয়াট্রিক নিউরোলজিস্ট, সাইকোলজিস্ট, সবার সমান রোল রয়েছে। তাহলে ম্যানেজমেন্টের শুরুতে এই জিনিসগুলো আমরা একটু জানবো। জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে আমাদের প্রথম কাজ হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া অনুযায়ী সঠিক ডায়াগনোসিস করব। আমার মনে হচ্ছে এডিএসডি, এটা অনেকটা এডিএসডির মতো, দেখতে তো মনে হয় এডিএসডি, এগুলো সব ভেগ কথা, এগুলো বলা যাবে না। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফুলফিল না হলে সেটা এডিএসডি নয়। আমরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াকে ফুলফিল করার চেষ্টা করব এবং প্রয়োজনে সাইকোমেট্রিক টেস্ট করব, বাংলাদেশে অ্যাভেলেবল। যদি রিলিভেন্ট ইনভেস্টিগেশন লাগে কোমরবিড কন্ডিশন ডায়াগনোসিস করার জন্য, সেটিকে আমরা করব। এটিও ম্যানেজমেন্টের একটি পার্ট। এবং ম্যানেজমেন্ট আমরা কিভাবে করি, কোন কোন ক্ষেত্রে আমরা হসপিটাল ম্যানেজমেন্ট করি, তাদেরকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করতে হয় যখন তার নিজের ক্ষতি বা অপরের ক্ষতি করার প্রবণতা বেশি থাকে। কমিউনিটি ম্যানেজমেন্টটাকে আমরা বেশি এনকারেজ করি, পরিবারের ভেতরে রেখে, স্কুলের ভেতরে ভর্তি রেখে তাকে চিকিৎসা করতে হবে। আদার প্রফেশনালদের মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা খুব প্রয়োজন, সাইকোলজিস্ট, আমাদের অকুপেশনাল থেরাপিস্ট, সাইকিয়াট্রিক, সোশ্যাল ওয়ার্কার, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। এডিএসডির সাথে একটি স্পিচ ডিফিকাল্টিস অনেক শিশুর থাকে কোমরবিড হিসাবে, সুতরাং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্টকে আমাদের প্রয়োজন আছে। এঙ্গেজ স্টেক হোল্ডার্স, কারা কারা স্টেক হোল্ডার্স? একটা এডিএসডি শিশু মানে শুধু এডিএসডি শিশু নয়, শুধু চিকিৎসক তার চিকিৎসা করতে পারবেন না, শুধু সাইকিয়াট্রিস্ট তার চিকিৎসা করলে সেটি পরিপূর্ণ চিকিৎসা হবে না। সেখানে প্যারেন্টস, ফ্যামিলি, স্কুল কমিউনিটি, টিচার্স, পিয়ার্স, সবার রোল আছে। বন্ধুরা যদি তার সাথে সদয় আচরণ না করে, শিক্ষক যদি তার রোগটিকে বুঝতে না পারেন, পরিবার যদি মনে করে এটা কোনো সমস্যা নাই, সামান্য দুষ্টামি, ঠিক হয়ে যাবে, চিকিৎসা লাগবে না, যেটা আমরা প্রায়শই শুনি, সেটি কিন্তু তাকে ক্ষতির কারণ হবে। সুতরাং পরিবারকে আগে আমাদের সেন্সিটাইজ করতে হবে, স্কুল কমিউনিটিকে বোঝাতে হবে, পিয়ার গ্রুপকে তাকে বোঝাতে হবে সে একটু বিশেষ সমস্যা আছে, তোমরা তার সাথে একটু অন্যরকম বিহেভিয়ার করো। তাহলে এটিও কিন্তু ম্যানেজমেন্টের একটি পার্ট। আমরা বায়োসাইকোসোশ্যাল ম্যানেজমেন্টের কথা বলেছি। বায়োলজিক্যাল পার্ট হচ্ছে মেডিকেশন, আমরা উপযুক্ত চিকিৎসকের কাছ থেকে সঠিক ডোজে ওষুধ গ্রহণ করব। এখানে একটি নিয়ম মানতে হবে, স্টার্ট লো গো স্লো, এডিএসডির ওষুধ খুব আস্তে আস্তে দেব, ধীরে ধীরে বাড়াবো।
সাইকোলজিক্যালের ভেতরে রয়েছে সাইকোথেরাপি বা কাউন্সিলিং, সাইকো এডুকেশন ফর পেরেন্টস, তাদেরকে বোঝাতে হবে রোগটা কি, এটি একটি রোগ, সাধারণ চঞ্চলতা নয়। চাইল্ড ফোকাস, প্যারেন্ট ফোকাস, স্কুল ফোকাস, এভাবে আমরা চিকিৎসাটি দিয়ে থাকি। এবং সোশ্যাল থেরাপির ভিতরে রয়েছে রিস্ট্রাকচার এন্ড রিশেপিং সোশ্যাল মেশিনারিজ। আমাদের সোশ্যাল মেশিনারিজকে যদি আমরা এডিএসডি ফ্রেন্ডলি করতে না পারি, যতই সাইকিয়াট্রিস্টরা চিকিৎসা দেখ, ডায়াগনোসিস করুক, ওষুধ দেখ, এডিএসডি কে কিন্তু আমরা সঠিকভাবে ধরতে পারবো না, তার চিকিৎসাটা করতে পারবো না। তাহলে সোশ্যাল মেশিনারি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সোশ্যাল ওরিয়েন্টেশন অ্যাবাউট চাইল্ড মেন্টাল ডিসঅর্ডার। এবং সোশ্যাল মেশিনারিজের একটা বড় পার্ট হচ্ছে ফ্যামিলি এন্ড এক্সটেন্ডেড ফ্যামিলি। আমরা দেখেছি এডিএসডি চিকিৎসার মধ্যে একটা বড় দেয়াল তৈরি করে এক্সটেন্ডেড ফ্যামিলি, গ্র্যান্ড প্যারেন্টস বা এক্সটেন্ডেড ফ্যামিলি অন্যরা। তারা অনেক সময় বলে এটা কোনো সমস্যা না, ওর বাবাও চঞ্চল ছিল, ওর চাচাও চঞ্চল ছিল, ওর ফুপুও চঞ্চল ছিল, ওর মামাও চঞ্চল ছিল, এটা কোনো সমস্যা না, ঠিক হয়ে যাবে। এই ঠিক হতে হতে একটা সময় সে যখন পেছনে পড়ে যায়, তখন কিন্তু আর ঠিক করা হয়ে ওঠে না। ফলে রিস্ট্রাকচার এন্ড রিশেপিং অফ দ্য সোশ্যাল মেশিনারিজ ইনক্লুডিং দ্য এক্সটেন্ডেড ফ্যামিলি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য সোশ্যাল থেরাপি অফ দ্য এডিএসডি। এবং মাল্টি মডাল ট্রিটমেন্ট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। মেডিকেশন, সাইকো এডুকেশন, প্যারেন্ট ট্রেনিং, স্কুল ইন্টারভেনশন, সোশ্যাল স্কিল ট্রেনিং অফ দ্য চাইল্ড। শিশুকে তার সামাজিক দক্ষতাগুলো শেখাতে হবে। আমরা যদি ম্যানেজমেন্টের জায়গায় চলে যাই, মেডিকেশনের ম্যানেজমেন্ট, আমি খুব এটাকে বিস্তৃত করছি না, আমার প্রয়োজন হলে প্রশ্নের উত্তরে দুই একটা বলবো। আমরা সাধারণত স্টিমুলেন্ট ব্যবহার করে থাকি। স্টিমুলেন্টস এর মধ্যে অ্যামফিটামিনস গ্রুপ আছে, মিথাইল ফেনিডেট গ্রুপ আছে। আমরা সাধারণত মিথাইল ফেনিডেটটি বাংলাদেশে অ্যাভেলেবল, এটি আমরা ব্যবহার করে থাকি, মিথাইল ফেনিডেট। আমাদের এর রেসপন্স রেট খুব ভালো, 60-70% স্টিমুলেন্ট দিলে অ্যাটেনশন বাড়ে এবং পড়ায় মনোযোগ বাড়ে। এটির খুব মিস ইউজ হয় অনেক সময়। এটির সাইড এফেক্ট হচ্ছে ওজন কমে যায়, কারণ অ্যাপেটাইট লস হয়। ইনসমনিয়া হতে পারে যদি রাতের দিকে খায়, এবং হেডেক হতে পারে যদি একটু বেশি মাত্রায় খায়। যখন আমরা দেখি যে স্টিমুলেন্ট টলারেট করতে পারছে না, অথবা রিস্ক অফ মিসইউজ অফ দি স্টিমুলেন্ট বেশি হচ্ছে, তখন আমরা নন স্টিমুলেন্টটা দেওয়ার চেষ্টা করি। অ্যাটোমক্সিটিন, ক্লোনিডিন দুটোই বাংলাদেশে পাওয়া যায়। গুয়ানফেসিনও ব্যবহার করা হয়, এটি বাংলাদেশে আপাতত পাওয়া যাচ্ছে না। এছাড়া অফ লেভেল তার হাইপার অ্যাক্টিভিটি কমানোর জন্য এবং কিছু বিহেভিয়ার কে রেস্ট্রিক্ট করার জন্য আমরা রেসপিরিডন, হ্যালোপিরিডল, আইপ্রিপ্রাজল, ফ্লুক্সিটিন এগুলো খুব লো ডোজে ব্যবহার করে থাকি। এগুলো অফ লেভেল ড্রাগ, কিন্তু একদম নিষেধ নয়। সবচেয়ে ভালো হচ্ছে মিথাইল ফেনিডেটটি যদি আমরা বাংলাদেশে পাওয়া যায়, সেটি ট্যাবলেট আকারে পাওয়া যায়, সেটিকে আমরা দিতে পারি। আমাদের ওষুধ নিয়ে একটা ভীতি আছে, আমরা বলবো বাবা মার মধ্যে তো আছেই। সবচেয়ে বেশি ভীতি আমি পেয়েছি, খুব মানে দুঃখজনক হলেও সত্য, আমি খুব দুঃখের সাথে কথাটা বলছি, আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আমরা দেখতে পাই ওষুধ ভীতি চিকিৎসক বাবা মাদের মধ্যে সবচেয়ে বেশি, সাধারণ বাবা মাদের চাইতে। যেই বাবা মারা চিকিৎসক নন, তারা হয়তো আমার পরামর্শটা শোনেন। আর যেই বাবা মারা চিকিৎসক, এডিএসডি সন্তানকে নিয়ে আমাদের কাছে এসেছেন, তারা বলেন ওষুধ ছাড়া একটু ট্রাই করে দেখি। এই ট্রাই করতে 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 সন্তানের পিঠ যখন দেয়ালে পৌঁছে যায়, যখন বড় বছর 13 বছর 14 বছর হয়ে যায়, যখন আর ওষুধ এবং থেরাপি কাজ করতে অনেক বেগ পেতে হয়, তখন কিন্তু আমাদের কিছুই করার থাকে না। ফলে আমি চিকিৎসক সহ সকল বাবা মাদেরকে বলবো, ওষুধকে ভয় পাওয়ার দরকার নাই। ওষুধ আমরা বাংলাদেশে তৈরি করি নাই, এই ওষুধগুলো বিদেশে আবিষ্কৃত হয়েছে, এফডিএ অ্যাপ্রুভড, এবং বিদেশে এই ওষুধগুলোকে ব্যবহার করা হয় এডিএসডি চিকিৎসার জন্য। আমেরিকায় ব্যবহার করা হয়, ইউকেতে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে বাবা মাকে এই আস্থাটা আনতে হবে যে এডিএসডির চিকিৎসায় ওষুধের একটা বড় ভূমিকা রয়েছে। এডিএসডির চিকিৎসায় কিন্তু ওষুধের ভূমিকা ব্যাপক। তাই বিশেষজ্ঞ চিকিৎসকরা যে ওষুধ দিয়েছেন, আত্মীয় স্বজন, প্রতিবেশী বা ওষুধের দোকানদারদের কথায় সেই ওষুধ বন্ধ করা যাবে না। ওষুধ দেওয়ার পর কোনো সমস্যা হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। ওষুধের কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই আছে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে। এটা শুধু এডিএসডি ওষুধ নয়, সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। কোভিডের ভ্যাকসিন নিয়েছি, তার পার্শ্ব প্রতিক্রিয়া ছিল। ব্লাড প্রেশারের ওষুধ গ্রহণ করেন, সেটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ডায়াবেটিসের ওষুধ দেওয়া হয়, সেটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ওজন কমানোর ইনজেকশন নেওয়া হচ্ছে, সেটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সুতরাং পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন কোনো ওষুধ নাই, এবং পার্শ্ব প্রতিক্রিয়াকে কনসিডার করেই ওষুধগুলোকে কিন্তু বাজারজাত করা হয় এবং সেটার ইন্ডিকেশন তৈরি করা হয়। সুতরাং পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে ওষুধের মূল প্রতিক্রিয়াকে যেন আমরা ভুলে না যাই। কোনো বাড়িতে যদি আগুন লাগে, তাহলে পানি দিতে হবে। পানি দিলে সেই বাড়ির কাঁথা বালিশ, ল্যাপটপ, কম্পিউটার সব ভিজে যাবে। এখন সেই কম্পিউটার নষ্ট হবে, কাঁথা বালিশ ভিজে যাবে, এই ভয়ে যদি আমি পানি না দেই, তাহলে কিন্তু ঘরটা আগুনে পুড়তে থাকবে। তাহলে ওষুধ হচ্ছে পানির মতো, এডিএসডির লক্ষণ হচ্ছে আগুনের মতো, আর যে সাইড এফেক্ট গুলো হবে সেটা হচ্ছে পানিতে কাঁথা বালিশ ভিজে যাওয়ার মতো। তাহলে আমরা যেন কাঁথা বালিশ ভিজে যাওয়াকে ভয় না পাই,
আমরা যেন রোগটাকে ভয় পাই এবং রোগটাকে গুরুত্ব দেই, এবং রোগটাকে গুরুত্ব দিয়ে সারা বিশ্বে যে ওষুধগুলো ব্যবহৃত হয় আমরা যেন সেই ওষুধগুলোকে ব্যবহার করার চেষ্টা করি। হ্যাঁ, ওষুধের সাইড এফেক্ট থাকবে, সেটার জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, ডোজ বাড়াবেন, কমাবেন বা ওষুধ পরিবর্তন করবেন। এডিএসডির ম্যানেজমেন্টে ফ্যামিলি এবং স্কুলের একটা ভূমিকা আছে। প্যারেন্ট ট্রেনিং খুব গুরুত্বপূর্ণ, পজিটিভ রিইনফোর্সমেন্ট দিতে হবে, সন্তানকে ধমক দেওয়া যাবে না, বকা দেওয়া যাবে না, প্রশংসা করতে হবে, তাকে তার এডিএসডি জন্য দায়ী করা যাবে না। টোকেন ইকোনমি, সেটা ভালো কাজ করলো সাথে সাথে তাকে কিছু পুরস্কার দিতে হবে। টাইম আউট স্ট্র্যাটেজিস, তাকে কিছুটা সময় রেস্ট্রিক্ট রাখতে হবে, টাইম আউট করে দিতে হবে, সবকিছু একসাথে করে দেওয়া যাবে না, তাকে এটা এক ধরনের পানিশমেন্টের মধ্যে হয়তো পড়বে। স্পেশাল প্লে টাইম আমরা দিব, তাকে একটু বেশি খেলতে দিব। স্কুলে 8টি ক্লাসের মধ্যে সব ছেলেরা 8টি ক্লাস করলে, সব মেয়ের 8টি ক্লাস করলে, এডিএসডি আছে 4টি ক্লাস করবে, বাকি 4টি ক্লাসে খেলবে। ট্রিপল পি বলি, পজিটিভ প্যারেন্টিং প্রোগ্রাম। হ্যাঁ, ইনক্রেডিবল ইয়ার্স, একটি ইয়ার্সকে আমাদের ইনক্রেডিবল কিভাবে করতে হয়, একটা বছরকে আমরা ইনক্রেডিবল করে তুলবো। প্যারেন্ট চাইল্ড ইন্টারাকশন থেরাপি, সেটি আমাদের এক ধরনের এক্সাম্পল এই এডিএসডি থেরাপি গুলোর ভিতরে, ফ্যামিলি অ্যান্ড স্কুলে। স্কুল ভিতরে লো ডিস্ট্রাকশন ক্লাসরুম, ক্লাসরুমের জন্য বাইরে জানলা দিয়ে বাইরে গান বাজনা শব্দ এগুলো দেখা না যায়, আমরা একটা কার্টেন ব্যবহার করতে পারি। বাইরের শব্দ আলো এগুলো যেন সব ঘরের ভিতরে ঢুকে না যায় ক্লাসরুমে। ক্লাসরুমের ভেতরে যেন অনেক লাল নীল বাতি না জ্বলে। ক্লাসরুমটি যত লো ডিস্ট্রাকশন করতে পারে সেটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এক্সট্রা একাডেমিক সাপোর্ট দরকার হতে পারে এডিএসডি শিশুদের, সেটি আমরা দেওয়ার চেষ্টা করব। বিহেভিয়ারাল রিওয়ার্ড সিস্টেম, ভালো কোনো কাজ করলে তার ইতিবাচক আচরণের জন্য তাকে একটি পুরস্কার দেব। পুরস্কার মানে দামি পুরস্কার নয়, তাকে হয়তো ছোট্ট একটা স্টিকার দিতে পারি, ছোট্ট একটা ফুল দিতে পারি, পিঠ চাপড়ে তাকে একটু বাহবা দিতে পারি, সেটাও একটা পুরস্কার। ডেইলি রিপোর্ট কার্ড, অন্য শিশুদের যদি 6 মাস 1 বছর পরে রিপোর্ট কার্ড দেই, এডিএসডি শিশুদের প্রত্যেক দিন একটা করে ছোট্ট রিপোর্ট কার্ড, একটা ফ্ল্যাশ কার্ড, একটা কার্ড তাদের দেওয়া যেতে পারে। স্কুল ইন্টারভেনশন প্রোগ্রাম খুব গুরুত্বপূর্ণ। বাবা মায়েরা আর কি করবেন? বাবা মায়েরা নিজের শরীরের যত্ন নেবেন, কারণ সন্তানের এডিএসডি হলে তাদের উপর একটা শারীরিক ধকল যায়, তাদের মানসিক স্বাস্থ্য হ্যাম্পার হয়। তাই বাবা মারা নিজের শরীরের যত্ন নেবেন, নিজের মনের যত্ন নেবেন। সাপোর্ট গ্রুপ তৈরি করবেন, দেখবেন আর কার কার সন্তানের এডিএসডি আছে, তারা কিভাবে ম্যানেজ করে, তারা কি ওষুধ খায়, তারা কি সেবা নেয়, তারা কি সাইকোথেরাপি নেয়, তারা কি কাউন্সিলিং করে, তারা কি স্কিল বেস থেরাপি গুলো নিচ্ছে। সাপোর্ট গ্রুপ তৈরি করতে হবে। সেবাদানকারী যারা রয়েছে, চিকিৎসক, সাইকোলজিস্ট, তাদের সাথে একটা সহজ যোগাযোগ তৈরি করার রাস্তা তৈরি করতে হবে, তাদের ফোন নাম্বার রাখতে হবে, যোগাযোগ করতে হবে, এবং একটা লং টার্ম প্ল্যান করতে হবে। আজকে সন্তান 5 বছর বয়সে আমি কি করব, 15 বছর হলে কি করব, 25 বছর হলে আমার করণীয় কি, একটা লম্বা সময়ের পরিকল্পনা তাকে করতে হবে। এবং শিশুর বিকাশ কি করে ঘটে, তার শারীরিক বিকাশ ও মানসিক বিকাশ সম্পর্কে একটা যথার্থ ধারণা নেওয়া প্রয়োজন। এবং বাবা মাদের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, অনেক বাবা মা এসে আমাদের কাছে বলেন, এই কথাটি আমি খুব বাবা মাদেরকে নিরুৎসাহিত করি, এসেই বলেন যে ডাক্তার সাহেব, অনেকে বলে। আমি বলি অনেকেটাকে নিয়ে আসেন আমার কাছে। যখন আনতে বলি তখন সে অনেকে আর খুঁজে পাওয়া যায় না। সে অনেকে ভাই আর অনেকে আপাদের থেকে বাবা মাকে দূরে থাকতে হবে, কারণ অনেকের কথা শুনে তারা এডিএসডি সহ শিশু কিশোরদের বিভিন্ন মানসিক রোগের চিকিৎসাকে কিন্তু ব্যাহত করছেন, শিশু কিশোরদেরকে জটিলতার দিকে ঠেলে দিচ্ছেন। অনেকে বলে, অনেকে শুনেছি, সে অনেকে এই দের কাছ থেকে কিন্তু বাবা মাকে দূরে থাকতে হবে। অনেকে ভাই, অনেকে আপা, এরা কিন্তু সন্তানের জন্য বিপজ্জনক। এদের কাছ থেকে, এদের পরামর্শ শুনলে সন্তানের কিন্তু উন্নতি ঘটবে না। তাই চিকিৎসকের কথা শুনুন এবং বিশেষজ্ঞদের কথা শুনতে হবে। আমরা বলি ডায়েটারি এবং অ্যাডজান্ট কিছু চিকিৎসা আছে, যদিও এটা খুব মানে লিমিটেড ইফেক্ট পাওয়া যায়, এটার খুব শক্তিশালী কোনো গবেষণায় প্রমাণিত হয় নাই। তারপর এগুলো ভালো, আমাদের বানানটা একটু ভুল আছে, কোমল পানীয় হয়েছে, এটা কোমল পানীয় হবে। সকল ধরনের কোমল পানীয় বর্জন করতে হবে। জুস, চিপস, ফাস্ট ফুড, কৃত্রিম রং, কৃত্রিম মিষ্টি জাতীয় খাদ্য বর্জন করতে হবে। দেখা যায় এগুলো খেলে অনেক সময় শিশুদের ইনঅ্যাটেন্টিভ অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি এমনিতেই বেড়ে যায়। তাহলে কোমল পানীয়, জুস, চিপস, ফাস্ট ফুড এগুলো বর্জন করতে হবে। ওমেগা 3 ভিটামিন ডি প্রয়োগ করতে হবে, এগুলোর ঘাটতি থাকলে দিতে হবে ভিটামিন ডি। ওমেগা 3 এমনিতেও দিতে পারি আমরা। মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা যেতে পারে। নিউরো ফিডব্যাক, রিল্যাক্সেশন, মেডিটেশন এগুলো কখনো কখনো করা যায়, যদিও লিমিটেড এভিডেন্স এগুলো রয়েছে। আমরা একদম শেষে চলে আসছি, প্রগনোসিস কিরকম হতে পারে। 1/3 চাইল্ড উইথ এডিএসডি ভেরি গুড প্রগনোসিস। 1/3 পার্শিয়াল ভালো, মানে গুড প্রোগ্রেস মানে তারা সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে। 1/3 পার্শিয়ালি ইমপ্রুভ করে, খুব করে না, কিছুটা হয়তো ভবিষ্যতে তাদের মধ্যে এডিএসডির লক্ষণ থাকে, কিছুটা করে। আর 1/3 কিন্তু পোর আউটকাম, তাদের ভিতরে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, মুড ডিসঅর্ডার, অ্যাডাল্ট এডিএসডি এগুলো হতে পারে। তাহলে এই যে রুল অফ থামস যদি মনে রাখি, 1/3 খুব ভালো, 1/3 মোটামুটি ভালো, 1/3 খুব ভালো ইমপ্রুভ করে না, এটি আমাদের মাথায় রাখতে হবে। এডিএসডির কিছু রিস্ক আছে, তাদের একাডেমিক
পারফরমেন্স খুব ভালো হয় না, অনেক সময় দেখা যায় তাদের রিস্কি বিহেভিয়ার হয়, তারা অ্যাক্সিডেন্ট প্রবণ হয়, তারা সুইসাইডাল বিহেভিয়ার থাকতে পারে, সেলফ হার্ম করতে পারে, নিজেকে আঘাত করতে পারে। হ্যাঁ, তাহলে আর্লি ডায়াগনোসিস এন্ড আর্লি ট্রিটমেন্ট যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ইমপ্রুভমেন্টটা অনেক ভালো হতে পারে। আমরা একদম শেষে চলে আসছি। আমরা শুরুতে যেটা দিয়ে শুরু করেছিলাম, আমার 5 বছরের ছোট্ট মেয়ে মিনির গল্প, কাবুলিওয়ালার রবীন্দ্রনাথ। সেই কাবুলিওয়ালা গল্পের মিনির কি এডিএসডি ছিল কিনা আমরা জানি না, মিনির এডিএসডি ছিল কিনা, কিন্তু যদি সেই কাবুলিওয়ালাকে আমরা একটুখানি অ্যানালাইসিস করি তাহলে দেখব মিনির কিন্তু অতিরিক্ত কথা বলার বৈশিষ্ট্য ছিল। ওখানে দেখবেন এক দণ্ড কথা না কইয়া থাকিতে পারে না, এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না। এটা হাইপার অ্যাক্টিভ ইম্পালসিভ যে ডোমেইন আছে সেখানে টকিং এক্সেসিভলি লক্ষণের সাথে সরাসরি তুলনাযোগ্য ছিল। মিনির কিন্তু দ্রুত মনোযোগ পরিবর্তন হতো। সে হুট করে বাবাকে জিজ্ঞাসা করতো, রামদয়াল কেন কাককে কৌয়া বলে, ভোলা কেন বলে হাতি সুর দিয়ে জল ফেললে বৃষ্টি হয়, আর মা বাবার কে হন। এই প্রশ্নগুলো সে উপর ঝুপড়ি বাবাকে এক নাগারে করতে থাকে। এই প্রশ্নগুলো পরস্পর সম্পর্কহীন হলেও তার দ্রুত ধারাবাহিকতায় চলে আসে। এগুলো কিন্তু ইনঅ্যাটেন্টিভ লক্ষণের মধ্যেই রয়েছে। সাস্টেইন অ্যাটেনশন বজায় রাখতে সুবিধা, মানে অর্থাৎ একটি বিষয়ে সহজে সে মনোযোগ ধরে রাখতে পারে না, এবং এই এক ধরনের আমরা বলি সহজেই বিভ্রান্ত হয়ে যায়। উচ্চ স্বরে খেলা করে মিনি, বাবার লেখার টেবিলের পাশে বসে অত্যুচ্চ স্বরে আগডুম বাগডুম বলে খেলা করে, আবার ঘরের বাইরের কাবুলি এলাকা থেকে চিৎকার করে ডাকে। এটি কিন্তু হাইপার অ্যাক্টিভ অংশে ফিডজেটিং, এক্সেসিভলি মুভিং, কোয়াইটলি লেজার অ্যাক্টিভিটি, মানে শান্ত হয়ে খেলতে পারে না, অন দ্য গো, অন দ্য মোটর, এবং এক্সেসিভলি টকিং, এই লক্ষণগুলোর কিছুটা আমরা তার ভিতরে পাই। অন্যের কাছে বিঘ্ন সৃষ্টি করা, ইন্টারাপ্টিং আর ইন্ট্রুডিং আপন আদার্স, এটি কিন্তু এডিএসডির হাইপার অ্যাক্টিভ লক্ষণের মধ্যে আছে। এই শব্দটাই আছে, ইন্টারাপ্টিং আর ইন্ট্রুডিং আপন আদার্স। মিনির বাবা যখন লেখার কাজে মনোনিবেশ করেন, মিনি বারবার প্রশ্ন করে, খেলা করে, এবং বাবার মনোযোগ অন্যদিকে নিয়ে যায়। এটিও কিন্তু ইন্ট্রোডিউট করে, সে ইন্টারাপ্ট করে। হঠকারী আচরণ করে, ইম্পালসিভিটি, হঠাৎ করে এমন একটা আচরণ করে, কাবুলিওয়ালাকে দেখে ছুটে বাইরে বেরিয়ে যায়, পরে ভয় পেয়ে ঘরের ভিতর লুকিয়ে থাকে। আবার কিছুক্ষণের মধ্যে কাবুলিওয়ালা রহমতের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। পরে রহমত যখন তাকে একটা আধুলি দেয়, মিনি তা গ্রহণ করে এবং বলে, আমি চাই নাই, সে আপনি দিল, নিজেই দিল। অর্থাৎ আমরা যদি মিনির এডিএইচডি আছে কিনা আমরা বলবো না, আমরা মিনি কাবুলিওয়ালা গল্পটা পড়ার জন্য আপনাদেরকে অনুরোধ করব, এটি পড়েন। এটি পড়লে এডিএইচডির লক্ষণগুলো সম্পর্কে আপনার চোখের সামনে কিছুটা ভেসে উঠবে। আমরা এডিএসডি নিয়ে এইটুকু আলোচনা করলাম। যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো, এবং ধন্যবাদ আপনাদেরকে আমাদের কথাগুলো মন দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ বিডি ফিজিশিয়ানসকে আবার। ধন্যবাদ প্রফেসর হেলাল উদ্দিন আহমেদ। আমরা যাকে বলতে পারি মহাকাব্যিক প্রেজেন্টেশন, অসাধারণ। আমি এতটুকুই বললাম। ডক্টর হেলাল উদ্দিন আহমেদ, আপনার প্রেজেন্টেশন বোধহয় অফ করে দিয়েছেন। আপনার স্ক্রিন, আপনার ভিডিওটা একটু অন করে রাখবেন, আমরা কিছু কোশ্চেন নেওয়ার চেষ্টা করি। তো এই সেশনটা শুনে যেমন একজন একটা ভালো কোশ্চেন করছেন যে 18 বছরের পরে এডিএইচডি হতে পারে কিনা। আবার অনেকের আবার মনে হচ্ছে যে সে নিজেই যেমন অ্যাটেনশন ধরে রাখতে পারতেছে না, বা এগুলা থেকে মানে নিজেরাই কোশ্চেন করে বসছেন যে আমাদের নিজেদেরই আবার এডিএইচডি ডেভেলপ করে গেল কিনা। হ্যাঁ, তো তো এই নিয়ে যদি আপনি কিছু বলেন যে অ্যাডাল্ট এডিএইচডি কি আসলে খুব একটা পাওয়া যায়, অথবা এরকম যদি কারো মনে হয় যে আমার নিজেরই এডিএইচডি ডেভেলপ করলো কিনা, সেই ক্ষেত্রে অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ ফিজিশিয়ান উনি কি করতে পারেন? অবশ্যই, আমরা কিন্তু বলেছি যে সেলফ ডায়াগনোস এডিএইচডি একটি খুবই আমাদের বিপজ্জনক বিষয়। আমরা চিকিৎসকদের মধ্যে পাই নিজেরা নিজেদের ডায়াগনোসিস করে আসেন কয়েকটা লক্ষণ দেখে, কিন্তু যে ডিস্ট্রাকটিবিলিটি, মনোযোগ ধরে রাখতে না পারা, এটি কিন্তু খুবই আনকমন একটি কারণ এডিএইচডি। মানে এটি কমন কারণ অন্য রোগের জন্য। তার মানে আগে দেখতে হবে তার ডিপ্রেশন আছে কিনা, দেখতে হবে তার পার্সোনালিটি ডিসঅর্ডার আছে কিনা, দেখতে হবে তার মুড ডিসঅর্ডার আছে কিনা, তারপরে আমরা এডিএইচডির দিকে আসবো। সুতরাং একটি যে মনোযোগ দিতে পারি না, এটি দেখে প্রথমেই কেন আমাদের মাথায় এডিএইচডি আসে, সেটি কিন্তু আমাদের আসলে বিপজ্জনক চিন্তা। 18 বছরের আগেও এডিএইচডি হতে, পরেও এডিএইচডি হতে পারে, কিন্তু দেখা যাবে তার শুরুটা কিন্তু হবে 12 বছর বয়সের আগে। সুতরাং 18 বছরের আগে কখনোই লক্ষণ ছিল না, 18 বছরের পর অ্যাডাল্ট লাইফে এসে লক্ষণটা আসছে, এটা ভেরি আনলাইকলি, ভেরি আনলাইকলি, ভেরি আনলাইকলি, হয় না বললেই চলে। তার মানে 12 বছরের আগে লক্ষণটি ছিল কিনা রেট্রোগ্রেড হিস্ট্রি আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, সুতরাং এটি শৈশবে যদি ধরা না পড়ে, কিন্তু পরবর্তীতে 18 বছরের পরে লক্ষণগুলো
কন্টিনিউ থাকে, সেটি হচ্ছে আমাদের 18 বছরের পরে এডিএইচডি। কিন্তু 18 বছর আগে কখনোই লক্ষণ ছিল না, হুট করে এডিএইচডি হয়ে গেল, এটা সম্ভব নয়। আমরা আবারও যেই কথাটি সতর্ক করেছি, আবারও সতর্ক করতে চাই, সেলফ ডায়াগনোসিস অফ এডিএইচডি খুব বিপজ্জনক জিনিস, এটি করবেন না। তার আগে যে লক্ষণগুলো দিয়ে আপনি এডিএইচডি ডায়াগনোসিস করার চেষ্টা করছেন নিজের, সেই লক্ষণগুলো অন্য কোন রোগের ক্ষেত্রে আছে সাধারণ, সেগুলো দেখুন। ডিপ্রেশনের ক্ষেত্রে আছে, পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে আছে, অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে আছে, স্ট্রেসের ক্ষেত্রে আছে, সেগুলো ডায়াগনোসিস করুন। থ্যাংক ইউ। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, কারণ অনেকেই দেখা যায় আসলে যেমন হয়তো পড়াশোনা ঠিক মতো করতে পারতেছেন না, মনোযোগ থাকতেছেন না, বা মনের মাঝে চঞ্চলতা ভর করেছে, তো নিজে নিজে এডিএইচডি ডায়াগনোসিস করার কোনো সুযোগ নাই। তবে আজকে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মেসেজ, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মেসেজ, অনেক ফিজিশিয়ান আছেন যে যাদের সন্তানরা হয়তো এডিএইচডি তে ভুগছেন, আপনারা দেখা যায় যে ড্রাগটাকে অ্যাভয়েড করতে চান এবং মনে করেন যে এটা বিশাল একটা ক্রিটিক্যাল ব্যাপার। আমি আমার অনেককে বলতে শুনেছি, আমি কোন রকম ড্রাগ দিই না, কোন রকম ড্রাগ খাওয়াই না, আমি এমনি এমনি চেষ্টা করছি। কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ ছিল যে আপনারা অনেকে মনে করতেছেন যে ড্রাগ পরিহার করতে পারা বোধহয় খুব বুদ্ধিমানের কাজ, কিন্তু এটা কিন্তু আসলেই যে আপনি আপনার সন্তানের ক্ষতি করে ফেলতেছেন, এটা হয়তো অনেকে বুঝতেছেন না। তো প্রফেসর হেলালুদ্দিন আহমেদ, আপনি এই বিষয়টি কিন্তু আরেকবার বলেন, কারণ এটা কিন্তু খুব কমন, আপনি এটা বলেছেন যে আমাদের চিকিৎসকদের মাঝে এটা খুব কমন। না, আমরা বলবো যে আমাদের এডিএইচডি, অটিজম, এখানে যেমন এডিএইচডির ক্ষেত্রে ওষুধের ভূমিকা বেশি, অটিজমের ক্ষেত্রে হয়তো ওষুধের ভূমিকা কম, কন্ডাক্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে ওষুধের ভূমিকা নাই হলেই বললেই চলে। এডিএইচডি তে যদি আমরা সঠিক সময় ওষুধ প্রয়োগ করতে পারি, এডিএইচডি হয়তো অনেকখানি সেলফ লিমিটিং হয়ে যায় 18 বছরের দিকে, শৈশব থেকে তারা অ্যাটেনশনটা ঠিক হয়ে আসে, চঞ্চলতা কমে যায় ওষুধ না খেলেও। কিন্তু সে যেটা হারায়, সে যে স্কুলের তার পারফরমেন্সটি পেছনে চলে যায়, সেটি কিন্তু তারপরে ফেরত পাওয়া যায় না। ফলে স্কুল পারফরমেন্স ভালো করার জন্য, মনোযোগ বাড়ানোর জন্য এডিএইচডি তে কিন্তু ওষুধের ভূমিকা রয়েছে। শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, সারা পৃথিবীতে ওষুধ দেওয়া হয়। এখন আমরা হয়তো একটু পেছন দিকে হাঁটছি, আমরা জানি না আমরা ওষুধকে ভয় পাই। সারা পৃথিবীতেই কিন্তু এডিএইচডি তে ওষুধ হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি এবং ওষুধ দেওয়া হয়। ওষুধ হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, স্পেশালি দি স্টিমুলেন্ট। এডিএইচডির ক্ষেত্রে ওষুধের ভূমিকা ব্যাপক এবং ওষুধের কার্যকারিতা বললাম তো অনেক বেশি, 70 থেকে 80%-এর মতো ওষুধ কাজ করে। সুতরাং এডিএইচডি তে ওষুধ দিতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় পেয়ে যদি আমরা ওষুধ থেকে পিছিয়ে থাকি, আমরা প্রকারান্তরে আমার সন্তানেরই ক্ষতি করছি। এবং আমি খুবই মানে দুঃখের সাথে বলছি, চিকিৎসক বাবা মার মধ্যে ওষুধ গ্রহণ না করার প্রবণতা, সাধারণ বাবা মার মধ্যে, এটির কোনো গবেষণা নাই আমাদের। আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিস থেকে বলতে পারি, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলতে পারি, চিকিৎসক বাবা মার মধ্যে ওষুধ গ্রহণ না করার প্রবণতা সাধারণ বাবা মার চাইতে বেশি, তারা ওষুধ নিতে চায় না। ওকে, নেক্সট কোশ্চেন। এখন আমাদের এখানে অনেকে আছেন যারা 48তম বিসিএস এ জয়েন করেছেন বা জিপি করছেন। এখন তারা যদি মনে করেন যে এই বাচ্চাটা, আপনি যে আজকে ক্রাইটেরিয়া গুলো বললেন, ক্রাইটেরিয়ার মধ্যে আসলে এডিএইচডি তে পড়ছে, তো এখানে একজন একটা কোশ্চেন এভাবে করেছেন, হোয়ার শুড উই গো ফর স্ক্রিনিং অফ 11 ইয়ার্স ওল্ড চাইল্ড ফর স্ক্রিনিং অফ এডিএইচডি ইন অ্যাটেনশন টাইপ? বা আমরা যদি স্ক্রিনিং করতে পাঠাই তাহলে কোথায় পাঠাবো, কিভাবে পাঠাবো, কার কাছে পাঠাবো? আচ্ছা, প্রথমত আপনি ক্রাইটেরিয়া দিয়ে নিজেই খানিকটা স্ক্রিনিং করে নেবেন আপনার মনে যদি হয়, এবং যদি আপনি এডিএইচডি ওষুধ দেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, চাইল্ড সাইকিয়াট্রিস্ট, পেডিয়াট্রিক নিউরোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান অথবা একজন সাইকিয়াট্রিস্ট, তাদের পরামর্শ গ্রহণ করবেন ওষুধের ক্ষেত্রে। তো শুরুতে ওষুধ ছাড়া যে বিষয়গুলো আছে, ডায়াগনোসিস করা, বাবা মাকে বোঝানো, ফ্যামিলির রোল, স্কুল কমিউনিটির সাথে যোগাযোগ, এগুলো কিন্তু আপনি ওষুধ ছাড়াও আপনি এগুলো করতে পারেন। এবং স্ক্রিনিং কোথায় করতে পাঠাবেন, সেটা হচ্ছে নিকটস্থ মেডিকেল কলেজের সাইকিয়াট্রি অথবা পেডিয়াট্রিক্স বিভাগে পাঠাতে পারেন। শিশু রোগ বিভাগ অথবা মানসিক রোগ বিভাগ, দুটো বিভাগেই পাঠানো যায়। কোনো কোনো মেডিকেল কলেজে পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগ আছে, সেখানে পাঠাতে পারেন। শিশু বিকাশ কেন্দ্র আছে মেডিকেল কলেজে, সেখানে পাঠাতে পারেন। কেন্দ্রীয়ভাবে আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট রয়েছে, সেখানকার সাইকিয়াট্রি বিভাগে পাঠাতে পারেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চাইল্ড সাইকিয়াট্রি বিভাগ রয়েছে, সেখানে পাঠাতে পারেন। শিশু হাসপাতাল রয়েছে, সেখানে পাঠাতে পারেন। সুতরাং আপনার নিকটস্থ সরকারি টারশিয়ারি লেভেল হাসপাতাল যেটা আছে, সেই জায়গাগুলোর বেশিরভাগ জায়গাতেই কিন্তু স্ক্রিনিং করার সুযোগ আছে, সেখানে পাঠাতে পারেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আমাদের সাইকোলজি বিভাগ আছে, সেখানেও কিন্তু স্ক্রিনিং করা হয়, সেখানেও পাঠাতে পারেন। আরেকটা কোশ্চেন, এটা অবশ্যই যদিও খুব প্রাসঙ্গিক না, তারপরে এটা মনে হয় অনেকে জানা উচিত। ডিফারেন্স বিটুইন এডিএইচডি এন্ড এএসডি, মানে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের সাথে এডিএইচডি ডিফারেন্স কি? ইন্টারেস্টিং কোশ্চেন। অবশ্যই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সাথে এডিএইচডির যে পার্থক্য, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অটিজম হচ্ছে তার সোশ্যাল ইন্টারাকশনের একটি ঘাটতি থাকে এবং একই ধরনের কাজ সে বারবার করে।
তার রিপিটেড স্টিরিওটাইপ বিহেভিয়ার করবে এবং সোশ্যাল ইন্টারাকশনের ঘাটতি থাকবে এবং কমিউনিকেশন প্রবলেম থাকতে পারে, কথা বলতে পারা বা না পারা, আই কন্ট্যাক্ট কি কম থাকবে। আর এডিএসডির ক্ষেত্রে তার ইন্টারাকশন থাকবে, কিন্তু ইন্টারাকশনটা খুব হাইপার ইন্টারাকশন হবে, তার ইন্টারাকশনের কারণে সেটি মিনিংফুল ইন্টারাকশন, কিন্তু ইন্টারাকশনটি অন্যরা একসেপ্ট করতে চাইবে না। অটিজমের ক্ষেত্রে আই কন্ট্যাক্ট কম থাকবে, এডিএসডির ক্ষেত্রে আই কন্ট্যাক্ট ইন্ট্যাক্ট থাকবে। অটিজমের ক্ষেত্রে রিপিটেড স্টিরিওটাইপ বিহেভিয়ার থাকবে না, থাকবে, কিন্তু এডিএসডির ক্ষেত্রে রিপিটেড স্টিরিওটাইপ বিহেভিয়ার, একই আচরণ, বারবার হাত নাড়া, একই কাজ করা বারবার থাকবে না। অটিজমের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তার ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন ডিফিকাল্টিস থাকে, এডিএসডির ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন ডিফিকাল্টিস সাধারণত থাকে না। অটিজমের ক্ষেত্রে ওষুধের ভূমিকা খুব বেশি না যদি তার কোমরবিড না থাকে, এডিএসডির চিকিৎসার ক্ষেত্রে ওষুধের ভূমিকা অনেক বেশি। থ্যাংক ইউ। আসলে অনেক কোশ্চেন আসতেছে, কারণ যেহেতু খুব ইম্পর্টেন্ট টপিক। আমি আর দু একটা কোশ্চেন নিয়ে আমরা শেষ করব। ডায়েট নিয়ে অনেকের কোশ্চেন আছে। এখন ডায়েটের ক্ষেত্রে যেমন কিছু ডায়েটের ব্যাপার দেখালেন, এখন যেমন গ্লুটেন ফ্রি ডায়েটের কথা বলতেছে, তারপরে সুগারের কথা বলতেছে, যেমন অনেক ক্ষেত্রে মিল্ক খেতে নিষেধ করে, গ্লুটেন ফ্রি ডায়েট দেয়, আর রুটি ব্রেড নিষেধ করে দেয়। এডিএইচডি আছে এমন বেবিদের ডেইলি কি কি খাবার খাওয়া উচিত যদি একটু বলতেন। আমার মনে হয় যদিও এটা আপনি বলছেন, কিন্তু গ্লুটেন ফ্রি আর ডায়েটের ব্যাপারটা যদি একটু বলেন, রুটি ব্রেড নিষেধ কিনা, এগুলো যদি একটু আমাদের এডিএইচডির ক্ষেত্রেও যদি আপনি একটু স্পেসিফিক মেনশন করেন। ধন্যবাদ। আসলে এই ডায়েটের বিষয়টিতে কিন্তু খুব হাইলি ইফেক্টিভ কোনো বড় ধরনের এভিডেন্স নাই, ফলে এই গ্লুটেন ফ্রি ডায়েট খাওয়ানোর দিকে মনোযোগ দিতে যে মূল চিকিৎসাটা কিন্তু ব্যাহত হয়ে যায় বাবা মাদের, তারা সেই ডায়েটের পেছনে শুধু দৌড়াইতে থাকেন। সুতরাং যেখানে ডায়েটের কন্ট্রিবিউশন, ডায়েটের ভূমিকা 0.001%, সেখানে মূল চিকিৎসা না করে ডায়েটের পেছনে দৌড়ানোটা আমি মনে করি খুব ওয়ার্দি নয়। ডায়েটের ক্ষেত্রে যে ডায়েটগুলি সকলের জন্য খারাপ, যেমন কোমল পানীয়, ফাস্ট ফুড, কৃত্রিম মিষ্টিযুক্ত খাবার, কৃত্রিম রংযুক্ত খাবার, ফুড অ্যাডিটিভস, এগুলো সকলের জন্যই বন্ধ করতে হবে, এবং এডিএসডি আছে শিশুদের জন্য তো অবশ্যই বন্ধ করতে হবে। কিন্তু যদি কেউ ভেবে থাকেন যে গ্লুটেন ফ্রি ডায়েট খাওয়ানো মানে হচ্ছে এডিএসডি চিকিৎসা আমি করে ফেললাম, এটি কিন্তু সম্পূর্ণ ভুল। আমরা দেখেছি অনেক বাবা মা শুধু ডায়েটের পিছনে এত বেশি ইফোর্ট দেন, ডায়েটটাকে ঠিক করার পেছনে মূল চিকিৎসাটা সেটি দেন না। ডায়েট কিন্তু কন্ট্রিবিউট করে 0.01% করে, এবং এটার খুব বড় এভিডেন্স কিন্তু নাই, এটার খুব বড় এভিডেন্স, বড় ধরনের কোনো পাবলিকেশন এটার ক্ষেত্রে নাই। সুতরাং ডায়েটের ক্ষেত্রে যে ডায়েটগুলোর কথা বললাম শুধু সেগুলোকে আপাতত বন্ধ রাখেন। গ্লুটেন ফ্রি ডায়েট খাওয়াতে পারলে ভালো, না খাওয়াতে পারলে অসুবিধা নাই, কিন্তু যেগুলো আমরা বললাম সেইগুলো বন্ধ রাখেন, আর বাদ বাকিটা মূল চিকিৎসার দিকে চলে আসেন, তার সাইকোথেরাপির দিকে চলে আসেন, তার সোশ্যাল স্কিলের দিকে চলে আসেন, তার কাউন্সিলিং এর দিকে চলে আসেন, তার মেডিকেশনের দিকে চলে আসেন, প্যারেন্ট ট্রেনিং এর দিকে চলে আসেন, স্কুল কমিউনিটিকে সেন্সিটাইজ করার দিকে চলে আসেন। এটা 99%। আমরা সেটা বাদ দিয়ে আমি দেখি সব মানে বাবা মাদের একটা প্রবণতা থাকে ডায়েটের দিকে অধিক ইফোর্ট দেওয়া। সুতরাং ডায়েটে ইফোর্ট দিবেন না, ডায়েট নিয়ে এত ইফোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ, ডায়েট। সো ডায়েট যেটা সবার জন্য যেটা খারাপ, এটা এডিএইচডি এর জন্য খারাপ। তো একটু আলাদা বেশি করে খারাপ। যেমন আপনি, এটাই হলো আসল কথা, যেমন কালার্ড ফুড, তারপরে ড্রিঙ্কস, ফাস্ট ফুড, এটা তো সব বাচ্চার জন্যই খারাপ। তো এটা আলাদা করে করার কিছু নেই। একদম লাস্ট কোশ্চেন, কারণ আসলে অনেক কোশ্চেন আসছে। লাস্ট কোশ্চেন যেটা, তো অতিরিক্ত মোবাইল ফোন ইউজ বা অতিরিক্ত টিভি, কার্টুন বা এইসব ক্ষেত্রে আপনি কি নিষেধাজ্ঞার কথা বলবেন এডিএইচডি বাচ্চাদের? আমরা বলবো যে চিনি খেলে ডায়াবেটিস হয় না, কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য চিনি খাওয়া নিষেধ। তাহলে অতিরিক্ত মোবাইল ফোন বা স্ক্রিন বা টিভি দেখলে এডিএসডি হবে না, কিন্তু যাদের এডিএসডি আছে তাদের জন্য অতিরিক্ত মোবাইল ফোন, টিভি, স্ক্রিন, ল্যাপটপ, ট্যাব এগুলো ব্যবহার করলে তাদের এডিএসডির লক্ষণগুলো বাড়তে পারে। তো বাবা মারা এসে প্রথমে অনেক সময় কথাটি বলেন, ওর আসলে এই চঞ্চলতা বেড়েছে, চঞ্চলতা শুরু হয়েছে বেশি মোবাইল দেখার জন্য। আসলে মোবাইল দেখার জন্য, টিভি দেখার জন্য এডিএসডি হয় না, কিন্তু যার এডিএসডি আছে তার মোবাইল এবং তার টিভি স্ক্রিনটাকে কমাতে হবে। লাইক দ্য ডায়াবেটিস, ডায়াবেটিস মিষ্টি খেলে ডায়াবেটিস হয় না, কিন্তু ডায়াবেটিস রোগীদের মিষ্টি খাওয়া আমাদেরকে রেস্ট্রিক্ট করতে হয়, ব্যাপারটা ঠিক তাই। আসলে এত কোশ্চেন, আমি লাস্ট আরেকটা কোশ্চেন, এটা অবশ্য আপনি আনসার দিয়ে দিয়েছেন। মিথাইল ফেনিডেট এন্ড অ্যাটোমোক্সিটিন এফেক্টিভনেস অন এডিএইচডি, এই দুটো ড্রাগের এফেক্টিভনেস কেমন, বা আপনার এক্সপিরিয়েন্সে কিরকম, বা আপনি ব্যবহার করে রেজাল্ট কেমন পাচ্ছেন, এটি আমার লাস্ট কোশ্চেন। থ্যাংক ইউ। আমাদের এক্সপিরিয়েন্স তো মানে আমরা বলবোই, তার চাইতে যে গ্লোবাল এক্সপিরিয়েন্স আছে সেই গ্লোবাল এবং পাবলিশড এক্সপিরিয়েন্স অনুযায়ী স্টিমুলেন্টের এফিকেসি সবসময় নন স্টিমুলেন্টের চাইতে ভালো। অর্থাৎ মিথাইল ফেনিডেটের
প্রয়োগ আমাদেরকে অনেকখানি বেশি ভালো রেজাল্ট দেয়। যদি সেটি কোনো কারণে টলারেট করা না যায়, অনেক সময় শিশুরা টলারেট করতে পারে না, হাইপার অ্যাক্টিভিটি অনেক সময় বেড়েও যেতে পারে, এক ধরনের আমরা বলি প্যারাডক্সিক্যাল ইফেক্ট হতে পারে, তখন কিন্তু আমরা অ্যাটোমক্সিটিন বা নন স্টিমুলেন্টে চলে যাই। তো অ্যাটোমক্সিটিনের চাইতে এফিকেসির দিকে যদি আমরা চিন্তা করি, সবচেয়ে ভালো ফার্স্ট লাইন চয়েস হচ্ছে মিথাইলফেনিডেট, এবং সেটিই কিন্তু ভালো শিশুদের জন্য যদি তারা টলারেট করতে পারে। যদি কোনো কারণে মিথাইলফেনিডেটটি আমরা দিতে না পারি বা এটির অ্যাডিকশন ডেভেলপ করতে পারি, এরকম ধারণা করতে পারি, এটি আবার অ্যাডিকটিভ হতে পারে অনেক সময়, তখন কিন্তু আমরা অ্যাটোমক্সিটিনে চলে যাই। অ্যাটোমক্সিটিনটা আবার একটু বেশি ডোজ পরিবর্তন, বেশি ডোজ লাগে, এবং অ্যাটোমক্সিটিনে কিন্তু খিদেও কমে যায়, মিথাইলফেনিডেটও কমে যায়, অ্যাটোমক্সিটিনও খিদে কমে যায়, ফলে অ্যাপেটাইট কমে যায়, ফলে ওজন কমতে পারে। আমরা যদি দুটো ড্রাগের মধ্যে কম্পেয়ার করতে হয়, যার অ্যাটেনশন সমস্যাগুলো রয়েছে তাকে আমরা মিথাইলফেনিডেট দেওয়ার জন্য আমরা প্রেসক্রাইব করব প্রথমে, তারপরে না পারলে তখন আমরা অ্যাটোমক্সিটিন। থ্যাংক ইউ ভেরি মাচ প্রফেসর হেলালুদ্দিন আহমেদ অ্যান্ড আওয়ার অডিয়েন্স। আপনারা প্রথম থেকে সক্রিয় ছিলেন এবং সবাই ভেরি গুড অডিয়েন্স, অ্যান্ড আমাদের ফেসবুক লাইভেও খুব ভালো পার্টিসিপেশন ছিল।